ক্রুয়েল অবসেশন। পর্ব সূচনা। লেখিকা তাসনিমা তালুকদার বুশরা। লিসেন বেবি, বিশ্বাস কর আমি মাফিয়া হতে পারি, কিন্তু এখনও ভার্জিন কোনো মেয়ের কাছে যাইনি এই 28 বছর বয়সে, শুধু তর জন্য। কথা শুনেই মেহরিনের গা ঘুলিয়ে উঠল। মেহরিন ভয় পেলেও সাহস করে মিনমিন করে বলল, আপনি এসব কি বলছেন দহন মামা? সাথে সাথে মেহরিনের তুলতুলে নরম গালে সজোরে একটা থাপ্পড় পড়ল। মেহরিন আর দাঁড়িয়ে থাকতে পারল না, গালে হাত দিয়ে থপ করে মেঝেতে বসে পড়ল। পুরো পৃথিবী যেন ঘুরছে, কেউ যে এত জোরে হাত দিয়ে থাপ্পড় দিতে পারে তা মেহরিন আজকে জানল। তখনই দহন মেহরিনের সামনে হাঁটু গেটে বসল, তারপর ওর চুলের মুঠোয় জোরে ধরে নিজের মুখের সামনে টেনে আনল। মেহরিন ব্যথায় কুঁকড়ে উঠল, তার শরীর যেন রক্ত ঝরানো মোমের মতো নরম হয়ে গেল। দহনের চোখ লাল, রাগে জমে থাকা সমস্ত আবেগ যেন তার ভেতরে একটি জ্বলন্ত আগুনের মতো দাউদাউ করছে। ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে রাগ আর উত্তেজনার মিশ্রণে। কপালের শিরা উপশিরা ভেঙে ভাঙা মনে হচ্ছে, গলার রগ পর্যন্ত স্পষ্ট, যেন সে প্রতিটি শ্বাসে রাগকে মেলাচ্ছে। তারপর দহন দাঁতে দাঁত চেপে ধরে বলল, আমি আব্রাহাম তালুকদার দহন, তর কোন কালের মামা লাগি? আমি কি তোর নিজের নানির পেটের ছেলে না তো? আমি তর চাচাতো নানার ছেলে। এর আগে কতবার বলেছি আমাকে মামা বলবি না? আর আজকে আমি তোর বিয়ে করব, একটু পর তোর ভাতার হব, আর এখন তুই আমাকে মামা বলিস? শালি ইবলিশ। তার কণ্ঠস্বর গোডাউনের কোণে প্রতিধ্বনিত হল। শীতল অন্ধকার যেন আরও চাপা হয়ে এল। মেহরিন কাঁপতে কাঁপতে তার হ্যাজেল রঙের চোখের মণি মেলে তাকালো দহনের দিকে। রাগ আর যন্ত্রণার মিশ্রণে দহন যেন একে একে সব বাধা ভেঙে দিচ্ছে। কিন্তু সেই রাগের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, এক অজানা আকর্ষণ। হঠাৎ দহন তার দাহ্য রাগের শ্বাস ফেলে এক অদ্ভুত শান্ত স্বরে ডাকল, শুদ্ধ শুদ্ধ। দহনের কণ্ঠে এমন এক টান ছিল, যেটা শুনলেই রুমের বাতাস ভারী হয়ে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজার দিক থেকে দৌড়ে আসে এক ছেলেটা। বয়স আনুমানিক 25, শরীর লম্বা প্রায় 5-10, কালো ছায়ার মতো গায়ের রং, কিন্তু চোখে অদ্ভুত কোমলতা, এক ধরনের নরম আলো। সেই নরম আলো যেন তার সমস্ত বৈশিষ্ট্যকে শুদ্ধ করে নিয়ে এসেছে বলেই তার নাম শুদ্ধ। কালো অথচ মায়াবী, এমন অবস্থায়ও তাকে সুদর্শন বলা ছাড়া উপায় নেই। সে এসে থেমে দাঁড়ালো, নিঃশ্বাস জোরে ওঠানামা করছে। জি বস। দহনের চোখে তখন আগুন আছে, কিন্তু মুখে আছে মেঘের মতো শান্তির স্তর, যেটা দেখলে মনে হয় এই শান্তির নিচেই বড় কোনো ঝড় জমে আছে। দহন শান্ত স্বরে বলল, মেহরিন আমাকে মামা বলছে, শুনছিস? শুদ্ধের চোখ ছলকে উঠল ভয়ে। দহনের এভাবে শান্ত হয়ে কথা বলা সে চেনে। এটা কোনো স্বস্তির শান্তি নয়, এটা সেই শান্তি যেটা ঝড়ের আগে নেমে আসে। সে শুকনো গলায় ঢোক গিলল, বুক কেঁপে উঠল। বসত, তাহলে কি করব আমি এখন? দহন তার শান্ত চোখে শুদ্ধের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল রাগের আগুন, অধিকারবোধের ছুরি, আর ভিতরে লুকানো কোনো অন্ধকার সিদ্ধান্ত। কাজী আর উকিল এনেছিস? শুদ্ধ আর কিছু বলল না, শুধু মাথা ঝাঁকালো বারবার, যেমন কোনো ছোট ছাত্র তার শিক্ষককে স্যার স্যার বলে পড়াশোনায় ভয়। মাথা নাড়ার সাথে সাথে তার চোখের পাতার ভেতরে চাপা আতঙ্ক চলাচল করছিল। দহনের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির ছায়া ফুটে উঠল। তারপর দহন মেহরিনের দিকে তাকালো। অল্প আগেই যে মেয়েটা রাগে কুকড়ে উঠছিল, এখন সে ছোট্ট পাখির মতো কান্নায় ভেঙে পড়েছে। চোখ লাল হয়ে গেছে, নাকও পানিতে ভিজে গেছে, আর গাল দুটো যেন কাঁচা গোলাপের মতো লালচে। মেহরিন চোখ ভিজে কাঁপতে কাঁপতে বলল, দয়া করে এরকম কিছু করবেন না, দয়া করুন, আমার পরিবার সমাজের মুখ দেখাতে পারবে না, সবাই আমাকে কলঙ্কিনী বলবে, দয়া করে থামেন। তার কণ্ঠটা ভেঙে ভেঙে এল, যেন প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে বাঁচার আকুতি। দহন শান্ত, আরও শান্ত হল। সেই শান্তির মধ্যে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে শুদ্ধের দিকে তাকালো। শুদ্ধ মাত্র এক নজরেই বুঝে গেল দহনের চোখের ইশারা। কিছু বলার দরকার নেই, সে হঠাৎ দৌড়ে বেরিয়ে গেল দরজা ঠেলে, যেন কোনো যুদ্ধের সংকেত পেয়ে সৈন্য ছুটে যাচ্ছে। গোডাউন তখন নিস্তব্ধ। মেঝের উপর মেহরিনের ভাঙা শ্বাস, দেয়ালে আটকে থাকা দহনের নীরব আগুন। হঠাৎ দহন মেহরিনের কবজি ধরে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। মেহরিন বিস্ময় আর আতঙ্কে শ্বাস আটকে ফেলল। না দহন মামা, ছাড়ুন। দহন তাকে চেয়ারের উপর বসিয়ে দিল, যেন সে কোনো ভঙ্গুর জিনিস। মেহরিনের পুরো শরীর কাঁপছে, শুধু ভয়ে নয়, ভবিষ্যতের অনিশ্চয়তায়। দহন তার পাশের চেয়ারে ধীরে বসল। নীরবতা কিছুক্ষণ দীর্ঘ হয়ে গোডাউন আঁকড়ে ধরল। তারপর দহন খুব নিচু স্বরে ফিসফিস ভঙ্গিতে বলল, আমি কোনো পাপ করছি না মেহরিন, জানেমান যা করছি তা হালাল হারাম কিছু না। বিয়ের পরে তোর পরিবার ঠিক থাকবে, সমাজও কাছেও মাথা নিচু করতে হবে না, আমি তোকে কথা দিচ্ছি।
সে এক মুহূর্ত থামল। তারপরের কথাগুলো ছিল ধারালো ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমাদের বিয়ে না হলে তোর পরিবার থাকবে না, সোজা কবরের নিচে চলে যাবে। মেহরিনের তার হ্যাজেল রঙের মণিওয়ালা চোখ বড় হয়ে গেল, তার নিঃশ্বাস থেমে গেল, গোডাউন যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তখনই বাইরে থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল। ধাতব দরজাটা ঠেলে শুদ্ধ ঢুকল, তার সাথে দুইজন বয়স্ক লোক, একজন কাজী আরেকজন উকিল। দুজনেরই মুখে ভয় আর ঘাড়ের পাশে ঘাম গড়িয়ে পড়ছে। শুদ্ধ নিঃশ্বাস ফেলে নিচু কণ্ঠে বলল, বসো, এনেছি। দহন কিছু বলল না, শুধু চোখ দিয়ে ইশারা করল। তখনই শুদ্ধ নিজের ভয় ভুলে তৎপর হয়ে জনকে সামনের দুইটা চেয়ারে বসালো। কাজী আর উকিলের মুখে আতঙ্ক, আক্ষরিক অর্থেই তাদের হাত পা কাঁপছে। কারণ আব্রাহাম তালুকদার দহন, এই নাম শহরের কোনো গলিতে উচ্চারণ করলে রাতের বাতাস থমকে যায় আর অনেকের বুকের ভিতর ঢেউ উঠে। ঢাকার মাফিয়া কিং, ভয় মানুষ মুখ খুলে না কিন্তু কান খাড়া করে রাখে সব কথা শোনার জন্য। দহন শান্ত কণ্ঠে বলল, তাহলে আপনারা আপনাদের কাজ শুরু করেন। কাজীর চোখ কেঁপে উঠল, ছুলে নেওয়া হাঁসের মতো পলক ফেলতে ফেলতে সে হিসাব মিলাতে লাগল কোথায় কি লেখা লাগবে। তার গলা শুকনো, কণ্ঠ কাঁপছে। বাবা কাবিন কত দিব? এই প্রশ্নে রুমের বাতাস যেন আরো ঘন হয়ে গেল। দহন একটু সামনে ঝুঁকল, কাজীর কানের কাছে খুব আস্তে কিছু বলল, এত আস্তে যে শুদ্ধও শুনতে পেল না, মেহরিন তো দূরের কথা। কাজীর মুখের রং পাল্টে গেল, চোখ বড় হলো, ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না, কোনো প্রশ্ন করল না। সে শুধু কলম তুলে নিয়ে সাদা কাগজে ঠিক সেই শব্দগুলো লিখে দিল। তার হাত কাঁপছিল, তবুও অক্ষরগুলো পরিষ্কার। উকিল চুপচাপ বসে যেন নিজের নখ কামড়াচ্ছে, ভয় আর কর্তব্যের মাঝখানে বন্দী। কাজী সাহেব কাগজের কাজ শেষ করে কাপা গলায় বলল, মা কবুল বলো। শব্দগুলো যেন গোডাউনের ভেতর ঘন ধোয়ার মতো ঘুরে বেড়াল। মেহরিন তখন ছোট্ট, আতঙ্কিত, অসহায়। তার মুখের রং মিলিয়ে গেছে, ঠোঁট কাঁপছে, চোখে দিশাহারা ভয়। সে মুখ খুলল কিন্তু শব্দ বের হয় না। তার হৃৎপিণ্ড যেন বুকে নয়, গলার ভেতরে ধাক্কা মারছে। এটা কি সম্ভব? এটা কি আদৌ বলা যায় যে মানুষটা এতদিন মামা ছোট থেকে মামার চোখে দেখছে, আজ তাকে স্বামী রূপে গ্রহণ করতে বলছে? এই বোধটাই মাথার ভেতর ঝড় তুলছে। দহনের মুখের চোরা শান্তি দেখে মনে হচ্ছে সব প্রশ্ন তার আগে থেকেই জানা, আর সব উত্তরও। হঠাৎ দহন শুদ্ধের দিকে চোখ ফিরিয়ে শান্তস্বরে বলল, শুদ্ধ, কুড়াল দে। এক মুহূর্তের জন্য গোডাউনের বায়ু থেমে গেল। শুদ্ধের গলা শুকিয়ে গেল, কিন্তু সে একটি শব্দও বলল না। সে শুধু গোডাউনের কোণের ধুলো জমা বাক্স থেকে কুড়ালটা বের করে দহনের হাতে তুলে দিল। ধাতব অংশে আলো পড়তেই ঠান্ডা চকচকে দোপাদোপানি ফুটে উঠল। মেহরিন চোখ বড় করে তাকালো, তার শরীর পুরো গুটিসুটি মেরে উঠল। কাঁপতে কাঁপতে প্রায় চেয়ারের চিকন হাতলে আঁকড়ে ধরল। হঠাৎই কুড়ালটা তার গলার কাছে এনে থামিয়ে দিল, চামড়া ছোঁয়া পর্যন্ত নয়, কিন্তু এতটাই কাছে যে ঠান্ডা ধাতুর নিঃশ্বাস অনুভব করা যায়। মেহরিনের কপাল থেকে ঘাম ঢাল ফেলে গলায় নামতে লাগল। কাজী, উকিল, শুদ্ধ, সবাই স্তব্ধ। কারো চোখের পলক পড়ছে না। দহন দাঁতে দাঁত চেপে বিরল শান্তিতে বলল, জানেমান কবুল বলে ফেল, নয়তো তোর দেহ থাকবে, মাথাটা থাকবে না। কথাগুলো নিষ্ঠুর শোনায়, কিন্তু দহনের চোখে স্রেফ সিদ্ধান্তের বরফ। কোনো রাগ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু অবধারিত পরিণতি। ভয় মেহরিনের কলিজা যেন বুকে থেকে বেরিয়ে আসতে চাইল। ও নিঃশ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে গেছে, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ জমাট। জানেমান বল। এবার সেই শান্ত নয়, একটু রুক্ষ, একটু কঠিন, আর পুরোপুরি সিদ্ধান্তের কণ্ঠ। মেহরিন চমকে উঠল, তার শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখের নিচে পানি জমে আছে, কিন্তু মুখে কোনো শব্দ আটকে আছে। অবশেষে সে কাপা শ্বাসের ফাঁকে বলল, কবুল। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু সবাই শুনে ফেলল। কাজী সাহেব হাতের কাগজে দৃষ্টি আটকে রেখে কাপা গলায় বললেন, মা 3 বার বলতে হবে। মেহরিন চোখ বন্ধ করল, 2 ফোঁটা পানি গলা হয়ে ঝরে পড়ল, আর বাকিটা যেন ছুরি হয়ে বেরিয়ে এলো। কবুল, কবুল। দহন আস্তে করে কুড়ালটা নিচে নামিয়ে মেঝের পাশে রেখে দিল, যেন যুদ্ধের শেষে অস্ত্র নামিয়ে রাখা হয়। তারপর কাজী কিছু বলার সুযোগই পেল না। তার আগেই দহন নিজেই স্পষ্ট কণ্ঠে বলল, কবুল, কবুল, কবুল। কাজীর গলা আরও কেঁপে উঠল। বিয়ে সম্পন্ন। উকিল তখনই ব্যাগ থেকে রেজিস্ট্রেশন পেপার বের করে জনের দিকে এগিয়ে দিল। মেহরিনের হাত কাঁপছে, এমনভাবে যে কলম ধরতেই আঙুল ফসকে যাচ্ছিল। চোখ দিয়া টপটপ পানি পড়ছে, প্রতিটি অশ্রু যেন স্বাক্ষরের আগেই চুক্তির সিল হয়ে যাচ্ছে।
অবশেষে সে সাইন করল, ধীরে রেখা টলে কিন্তু শেষ পর্যন্ত। এবারও দহন দ্রুত সাইন করল, যেন এই দৃশ্য যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। দহন তখন চেয়ারে হেলে বসে শান্ত। তার মুখে কোনো হাসি নেই, কোনো উল্লাসও না, কেবল স্বস্তির মতো কিছু আর মালিকানার ঘন ছাপ। এরপর শুদ্ধ এগিয়ে এসে ধীর সুরে বলল, এদেরকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। কথাটা শুনতাই কাজী আর উকিল লাফ দিয়ে প্রায় দাঁড়িয়ে গেল, তাদের মুখে এখনও আতঙ্ক কিন্তু সাথে বড় মুক্তির নিঃশ্বাসও। শুদ্ধ চোখ দিয়ে ইশারা করতেই তারা মাথা নিচু করে বাইরের পথে চলে গেল। শুদ্ধ পিছন পিছন বেরিয়ে গেল দরজার দিকে, গোডাউনের ভারী দরজা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। দহন মেহরিনের দিকে তাকিয়ে দেখে এখনও কাঁদতে থাকে, তাই দহন ঠান্ডা স্বরে বলল, কিছু কান্না রাতের জন্য রেখে দে জানেমান, এখনই সব শেষ করে দিলে রাতে কি কাঁদবি। মেহরিনের চোখ ব্যথায় ভিজছে, কিন্তু এবার চোখে শুধু ভয় নয়, সেখানে ঘৃণা, গভীর কাটা মতো ঘৃণা। সে ঠোঁট চেপে রাগের দৃষ্টি তুলে বলল, লজ্জা করে না নিজের ভাগ্নিকে বিয়ে করতে, তার ওপর এসব অসভ্যের মতো কথা বলতে। দহনের চোখে ক্ষণিকের আগুন ঝলসে উঠল, কিন্তু সে হুট করেই রাগচাপা হাসির মতো শ্বাস নিল। নিজেকে থামাল, নিজেকে সামলাল, তারপর দাঁতে দাঁত চেপে মেহরিনের দিকে ঝুঁকে এল, এতটাই কাছে যে তার গলার নিঃশ্বাসের উষ্ণতা মেহরিন অনুভব করতে পারে। তারপর নিচু কিন্তু শব্দ ধারালো বলল, প্রথমত আমি কোনোদিন তোকে ওইসব সাওয়ার চোখে দেখিনি, আর দ্বিতীয়ত বিয়ের পরে বউকে শুধু এসব কথা কেন, বউয়ের সাথে একই বিছানা শেয়ার করে অনেক কিছু করতেও আমার লজ্জা করবে না। দহনের কথাগুলো যেন আগুন হয়ে মেহরিনের কানে বাজল। লজ্জা আর ভয় তার মুখ লাল হয়ে ওঠে, কান্দু তোতে যেন গরম ধোয়া বেরোতে থাকে। নিজের সব শক্তি জড়ো করে সে দহনকে ধাক্কা দিল, কিন্তু দহন একটুও নড়ল না, যেন সে কোনো মানুষ না, পাহাড়ের মতো শক্ত বেষ্টনী। মেহরিনের কণ্ঠ কাঁপছিল, তবু সে বলল, আমাকে বাড়ি যেতে দিন প্লিজ, আমি বাড়ি যাব। আম্মুবাব্বু আমার জন্য চিন্তা করবে। কলেজ থেকে দুপুর 1টায় যাওয়ার কথা ছিল, এখন কত দেরি হয়ে গেছে, যেতে দিন প্লিজ। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, যেন ভয় আর অসহায়ত্ব দুটোই সেখানে ঘুরপাক খাচ্ছিল। দহন আরও একটু ঝুঁকে মেহরিনের মুখের কাছে আনল নিজের মুখ, দুইজনের মুখের মাঝে আর 1 ইঞ্চি দূরত্ব নেই, দুইজনের ঠোঁট ছুঁই ছুঁই। দহনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলে আছে, সেই হাসিতে আরও বেশি ভয় পেয়ে গেল মেহরিন। তারপর দহন গম্ভীর কণ্ঠে ঠান্ডা কণ্ঠে বলল, এখন আর তুই শিকদার বাড়ির মেয়ে না জানেমান, তুই এখন তালুকদার বাড়ির বউ, তাই তোকে তালুকদার বাড়িতেই থাকতে হবে। দহন কথা শেষ করেই ধীরে ধীরে উঠে দাঁড়াল, তার আচরণে এমন এক নিরাসক্ত শক্তি, যেন সিদ্ধান্ত নিয়ে ফেললেই পৃথিবীর আর কিছু তাকে আটকাতে পারে না। মুহূর্তের মধ্যে মেহরিন উঠে দাঁড়ালো, চোখ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে, তারপর সে হঠাৎ দহনের পায়ে লুটিয়ে পড়ে আঁকড়ে ধরে বলে উঠল, এভাবে করবেন না দয়া করে প্লিজ, আমি এখানে মরে যাব, যা হয়েছে সব ভুলে যান আপনি আপনার মতো। কথা শেষ হবার আগেই দহনের মুখ বদলে গেল, একটুও দেরি না করে সে মেহরিনের বাহু ধরে দাঁড় করালো, আর পরের মুহূর্তে চট শব্দটা যেন ঘরের দেয়ালে লেগে ফিরে এল। মেহরিনের মাথা একপাশে কুঁচকে গেল, চোখ দুটো বিস্ফারিত, সে কিছুই বলতে পারল না, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে এল। তার দুই গালে আগুনের মতো লাল 5টা করে আঙুলের ছাপ ফুটে উঠছে, 10টা আঙুলের চিহ্ন যেন বিচার হয়ে দাঁড়িয়ে আছে। মেহরিনের চোখে জল নামবে কি না সে বুঝতেই পারল না, সে স্তব্ধ, তার কাঁপনও থেমে গেছে, যেন শরীরটা নিজেই বোবা হয়ে গেছে। এরপর আর কোনো সতর্ক ছাড়াই দহন তার বাহু চেপে ধরল, গ্রিপ এতটাই শক্ত যে মেহরিনের হাতের শিরাগুলো টানটান হয়ে উঠল। দহন নিচু কণ্ঠে এক একটা শব্দ চিবিয়ে চিবিয়ে বলল, এই কথা যদি আর একবার তোর মুখে শুনি, তোকে মাটির নিচে পাঠাতে আমার 2 মিনিটও লাগবে না। কথাগুলো ছিল শান্ত ধীর, অথচ মৃত্যুর মতো নির্মম, যেন দহন যা বলছে তা হুমকি নয়, স্রেফ তথ্য। মেহরিন মুখ খুলতে চাইল, কিন্তু শব্দ বেরোনোর আগেই অনুভব করল 2 গাল যেন জ্বালামো লোহার পাত ভেতরে ভেতরে ছ্যাঁকা দিচ্ছে। চোখের পানি নিজের মতো গড়িয়ে পড়ছে, কিন্তু সে কান্না বোঝাতে নয়, ব্যথা আর অপমানের গরমে গলে যাওয়া। এরই মাঝে দহন হঠাৎই হাত পেতে মেহরিনকে কোলে তুলে নিল, তার শক্ত হাতের বাঁধনে মেহরিনের শরীর অবচেতনেই শক্ত হয়ে গেল। এতটা কাছে দহনকে কখনো অনুভব করেনি সে, আর আজ এই কাছেই সব খাঁচা হয়ে গেছে। দহন একটুও কথা বলল না, শুধু হাঁটতে লাগলো লম্বা ভারী পদক্ষেপে, যেন কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার মাথায় আগেই স্পষ্ট ছিল, বাকি পৃথিবীর মতামত তার কাছে শূন্য। কিন্তু মেহরিনের মাথা ওখানে যুদ্ধ শুরু হয়ে গেছে।
মা বাবা তারা কি শুনলে বাঁচবে, তারা তো অহংকার করত নিজেদের মেয়েকে নিয়ে। এখন সমাজ কি বলবে? মামাভাগ্নির বিয়ে, এটা মানুষ মেনে নেবে না, উল্টো গলা ফাটিয়ে ছি করবে। মেহরিন অনুভব করল এক ধরনের গরম লজ্জা বুকের ভেতর উঠতে লাগল, যেন পৃথিবী তাকে থুতু মারবে। মুখ দেখা যাবে না কারো কাছে। এ খবরে কলেজের বান্ধবীরা কি বলবে? শিক্ষকরা, পাড়ার লোক, আত্মীয় স্বজন, কারো চোখের সামনে দাঁড়ানোর সাহস থাকবে? সব প্রশ্ন একটার পর একটা ঢেউয়ের মতো আছড়ে পড়ছে মাথার ভেতর। দহনের কোলে থাকা সত্ত্বেও মেহরিন নিজেকে যেন শূন্যে ঝুলতে থাকা কাউকে মনে হল, নিরাপদ নয়, মর্যাদাহীন, আর ভবিষ্যৎ অনিশ্চিত। দহন হাঁটছে কোলে মেহরিন, আর চারদিকে নীরবতা, শুধু পদধ্বনি আর ভরসা হারানো এক মেয়ের নিঃশ্বাসের শব্দ। পরিচয়পত্র: তালুকদার বাড়ি। ঢাকার জমজমাট বিজনেস জগতের এক উজ্জ্বল নাম রাশেদ তালুকদার। তিনি কেবল বিজনেসম্যান নন, বরং সমাজে তার প্রভাব অপরিসীম। তালুকদার পরিবারের বড় কর্তা রাশেদ, যার চোখে আছে দৃঢ়তা, কাঁধে রয়েছে দায়িত্বের ভার। তার স্ত্রী লাহিড়ী তালুকদার, তিনি ইউনিভার্সিটির ইংরেজি লেকচারার। তার সৌম্য বুদ্ধিমত্তা এবং শিক্ষকের প্রজ্ঞা রাশেদ তালুকদারের কাঁচামালিক জীবনকে শান্তির ছোঁয়া দেয়। তাদের একমাত্র ছেলে আব্রাহাম তালুকদার দহন 28 বছর বয়সী। লম্বায় 5-10, ফর্সা ধবধবে ত্বক এবং চোখের মণিতে এমন গভীর কালো ছায়া যে প্রথম দেখাতেই মানুষের মনে খাঁটি আতঙ্ক ও কৌতূহল দুইই জন্মায়। তার মাথায় লম্বা সিল্কি ছায়ার মতো মসৃণ চুল, যা যেন তার ব্যক্তিত্বের গম্ভীর রহস্যকে আরও বাড়িয়ে তোলে। ছোটবেলা থেকেই আব্রাহাম দেশের বাইরে পাঠানো হয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু বিদেশি শিক্ষার পাশাপাশি তার জীবনে অন্য এক পৃথিবীর দরজা খুলে যায়, মাফিয়ার জগৎ। প্রথমে কেবল কৌতূহল, পড়ে শিখনের মাধ্যমে তিনি হয়ে ওঠেন শহরের অন্দরের অদেখা রাজা। মারামারি, কাটাকাটি, নিত্যানন্দ, সবই তার কাছে কেবল এক দক্ষতার খেলা, যেখানে হারা কেউ ফিরে আসে না। তার পিছনে আছে এক কালো অতীত। তালুকদার বাড়ির ছোট কর্তা রাশেদ তালুকদারের ছোট ভাই মাহবুব তালুকদার। তিনি ভাইয়ের সঙ্গে বিজনেস জগৎ ভাগাভাগি করে, কিন্তু তার নিজস্ব ছাপ রয়েছে, শান্ত, মেলামেশার দক্ষ এবং পরিকল্পনায় চতুর। মাহবুবের স্ত্রী সোনিয়া তালুকদার একজন আদর্শ গৃহিণী। তিনি শান্ত, সংযমী, পরিবারের আবহকে কোমল রাখেন। তালুকদার বাড়ির ছোট সন্তানরা, এক ছেলে এক মেয়ে, তার হাতের মাখন। রিয়ান তালুকদার মাহবুবের ছেলে, শ্যামবর্ণের, লম্বায় 5-9 এবং ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। শান্ত স্বভাবের রিয়ান বড় ভাই আব্রাহামের বিপজ্জনক জীবনকে কাছ থেকে দেখে হলেও তার নিজের পথে হাঁটতে চায়, শিক্ষা ও জ্ঞান অর্জনের পথেই। রিয়ানের ছোট বোন আবিরা তালুকদার কলেজে পড়ে। লম্বায় 5-2, ফর্সা, সিমসিম গঠনের এবং অভ্যন্তরীণ সৌন্দর্য যেমন আছে, বাহ্যিকভাবেও তিনি আকর্ষণীয়। সহজ সরল চেহারা ও কোমল চরিত্রের কারণে পরিবার এবং বন্ধুদের মধ্যে তিনি প্রিয় আর চঞ্চল। শিকদার বাড়ি। ঢাকার আরেকটি প্রভাবশালী পরিবার, আরিফ শিকদার পরিবার। আরিফ শিকদার নিজেও ব্যবসায়িক জগতের পরিচিত নাম। তিনি তালুকদার পরিবারের সঙ্গে বিজনের সূত্রে সম্পর্ক রাখেন এবং সম্পর্কের গভীরতা শুধু পেশাগত নয়, ভালো সম্পর্কের বন্ধন তাদের পারিবারিক সংযোগও শক্তিশালী। তার স্ত্রী ফাতেমা শিকদার একজন আদর্শ গৃহিণী। তিনি পরিবারের আবহকে কোমল ও সুসংগঠিত রাখেন। 3টি সন্তান তাদের ঘর আলোয় ভরিয়ে রাখে, 2 মেয়ে এবং 1 ছেলে। ছেলে ইথান শিকদার। ইথান পরিবারের বড় সন্তান। শিক্ষাজীবন শেষ করে এখন বাবার সঙ্গে বিজনেসে যোগ দিয়েছে। লম্বা 59, দৃঢ় চেহারা এবং বুদ্ধিমত্তায় ভরা, তিনি কেবল ব্যবসায়িক কৌশলই জানে না, বরং সম্পর্ক ও সংযোগেও পারদর্শী। বড় মেয়ে জারিন শিকদার মেহরিন কলেজে পড়াশোনা করছে। লম্বা 51, ঘন কালো চুল, হাঁটু পর্যন্ত সৌন্দর্য, মার্জিত আচরণ এবং শিক্ষিত মনের সংমিশ্রণ তাকে পরিবার ও বন্ধুদের মধ্যে প্রিয় করে তোলে। ছোট মেয়ে মিষ্টি শিকদার। মিষ্টি এখনও ক্লাস 8-এ পড়ে, ছোটবেলার সরলতা এবং নিষ্পাপতায় ভরা। পরিবারে তার হাসি যেন সব দুঃখকে ম্লান করে দেয়। আরিফ শিকদার পরিবারকে বলা যায় শান্তি ও ব্যবসার সংমিশ্রণ। তারা তালুকদার পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, তবে তাদের জীবনধারা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। আগুন। গোডাউন থেকে বেরিয়ে আসতেই বিকেলের হাওয়া ভিজে গন্ধ নিয়ে লাগলো মেহরিনের মুখে। আকাশটা নীলকালো, যেন চুপচাপ শহরের সব গোপন আরতি গিলে নিচ্ছে। শুদ্ধ এগিয়ে এসে গাড়ির দরজা টেনে খুলল। মেহরিনের কাপা শরীরটা দেখেই বোঝা যায় এখনও বাস্তবতা ঠিক ধরতে পারছে না। দহন 2 হাতে তাকে গাড়ির সিটে বসিয়ে দিল, সাবধানে কিন্তু নির্লিপ্ততা অচেনা যত্নে। যেন সে কোনো শব্দ, কোনো চিৎকার, কোনো কান্নাকে পাত্তা দেয় না, শুধুই সিদ্ধান্তকে দেয়। দরজা বন্ধ না করেই দহন ঘুরে দাঁড়ালো শুদ্ধের দিকে।
লম্বা দেহ, ঠান্ডা চোখ, কোন কথা নেই অপ্রয়োজনের, শুধু আদেশ। শিকদার বাড়িরা খবর পেলে নিশ্চয়ই এখনই বাড়ি এসে ঝাঁপিয়ে পড়বে। দহনের কণ্ঠে জমাট হিসাব। তাই আপাতত মেহরিনকে নিয়ে আমি বাগানবাড়ি যাচ্ছি, ওখানেই থাকবে। শুদ্ধ মাথা নুয়ে শুনছে, ভয় নয়, অভ্যাসগত আনুগত্যে। দহন আরও শান্ত স্বরে বলল, আমি মেহরিনকে রেখে চলে আসব। কিছু দিন ওখানেই থাকুক। আমি চাই না ওকে টানাটানি বা ঝামেলা হোক। যা হবে সব আমি সামলাব। শুদ্ধ এবার ফিসফিস করে, জি বস। বাক্যে যেন এক চুম্বকীয় সত্য। এই লোক যখন বলে সে সামলাবে, সত্যিকারের সারা শহর জানে যে সামলায়। দহন একবার ফিরেও তাকালো না, দরজাটা টেনে বন্ধ করে ভেতরে বসল। মেহরিন সিটের কোনায় সংকুচিত হয়ে বসে আছে, শ্বাস ধরা, চোখ ভেজা, সিটের লেদার ঠান্ডা। ড্রাইভার চোখাচোখি এড়িয়ে ইগনিশন ঘুরালো। ইঞ্জিনে গর্জন উঠল, নীরব রাতের বুকে রক্তের মতো উষ্ণ। গাড়ি 5 মিনিটের মতো এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দহন কোন সতর্ক ছাড়াই মেহরিনকে টেনে নিজের কোলে বসিয়ে নিল। মেহরিনের নিঃশ্বাস আটকে গেল, হাত পা ছটফট করতে চাইলেও পারে না। একদিকে ভয়, অন্যদিকে লজ্জা, দুইটাই গলা পর্যন্ত উঠে আছে। দহন মুখটা এগিয়ে আনল মেহরিনের কানের কাছে। তারপর হাসকি কণ্ঠে বলল, সামনে ড্রাইভার আছে, ওকে তো নিশ্চয়ই আমাদের রোমাঞ্চ দেখাতে চাস না, তাই না? বাক্যের শেষে সে একটুখানি থামল। বিরতির ওজনটা যেন চাপ দিয়ে বসে। যদি দেখাতে চাস ছটফট কর, আর যদি না চাস শান্ত হয়ে থাক। শব্দগুলো কাঁচ ভাঙার মতো ঠান্ডা। মেহরিনের চোখ ভিজে গেছে, কিন্তু কান্না বের করলে সেটাও আদেশভঙ্গের মতো মনে হবে। তাই সে নিঃশ্বাস টেনে নিজের শরীর স্থির করার চেষ্টা করল। শহরের আলো আবার কাছে পড়ল, এবার মেহরিনের চোখের পানির ওপর। চোখের চারপাশটা লাল হয়ে আছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। দহন আস্তে করে মেহরিনের হিজাবটা একপাশে তুলল। কাজটা দ্রুত নয়, বরং হিসেবি, এমনভাবে যেন সে দেখছে মেহরিন লজ্জায় কোথায় দুর্বল হয়ে পড়ে। হিজাবের নিচে ঝরে পড়া চুলের গন্ধটা কলেজে গেছিল, তাই কলেজ ড্রেসের সাথে হিজাব পরেছে। দহন হিজাবটা তুলতেই ভিতরের গলাখানা আলোতে ধবধবে ফর্সা হয়ে উঠল, নরম লাজুক, এতটাই স্বচ্ছ যে লালচে ভাবটাও চোখ এড়ায় না। দহনের দৃষ্টি সেখানে আটকে গেল। কণ্ঠটা শুকিয়ে এলো, যেন কোনো কথা বলার ভাষা খানিক আটকে গেছে। মেহরিন মিনতি ভরা কণ্ঠে ফিসফিস করল, প্লিজ এরকম কিছু করবেন না। কথাটা কথাই হয়ে রইল। দহন কি আদৌ কারো কথা শুনে? সে ধীরে পরিমিতভাবে মেহরিনের গলার কাছে মুখ নামিয়ে দিল। স্পর্শটা রুক্ষ নয়, বরং হিসেবি, অস্থির, তবুও অদ্ভুতভাবে কোমল। অপ্রস্তুত মেহরিন হঠাৎ কেঁপে উঠল। পুরো শরীরটা যেন অজান্তেই সাড়া দিল, ভয়েরও, লজ্জারও আর অচেনা অনুভূতিরও মিশেলে। শ্বাসের শব্দ বদলে গেল, নিঃশব্দ কান্না আর দম আটকে রাখা লজ্জার মাঝামাঝি কিছু। নিজেকে ধরে রাখতে মেহরিন 2 হাত তুলে দহনের চুল চেপে ধরল। চুলগুলো ঘন, সিল্কি, এবং হাতের প্রতিটা আঁচলেই বোঝা যায় লোক কিছুতেই ছাড়বে না। দহন শুধু গলায় মুখ গুড়ে থামল না, বরং ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিতে থাকে শতখানিক। মেহরিন শুধু কাঁপতে থাকে, এতে যেন দহন আরও বেশি উন্মাদ হয়ে যায়। এক পর্যায়ে কামড় বসায় গলার সাদা অংশে, এতে মেহরিন মৃদু গোঙানি দিয়ে উঠে, চোখ দিয়ে টপটপ পানি পড়তে থাকে। মেহরিন এবার আর না পেরে খানিকা জোরেই বলে উঠে, এরকম করবেন না প্লিজ, আমি এসবের জন্য প্রস্তুত না। দহন মাথা তুলে তারপর মেহরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ডেইজি হানি, তুই না চাইলে আমি তোমাকে পুরোপুরি আমার করব না, কিন্তু চুমু খাওয়া বা রাতে জড়িয়ে ধরে ঘুমানো, এসব আমি স্যাক্রিফাইস করতে পারবো না। 28 বছর পরে বিয়ে করেছি কি চুমুর তৃষ্ণায় আর জড়িয়ে ধরারা ক্ষুধাই মরার জন্য? মেহরিন চোখ খুলল, হ্যাজেল রঙের চোখের মণি দিয়ে দহনের দিকে তাকালো, ভয়, লজ্জা আর অদ্ভুত কৌতূহল সব মিশে। এই মানুষটা কি পাগল? মনে কেঁপে ওঠে প্রশ্নটা। কেউ কি চুমু খাওয়া আর জড়িয়ে ধরার জন্য মরে যায় নাকি? কান্নার ভেতরেও সেই প্রশ্ন জোড়া পায়। মনের কোণে একটা অদ্ভুত গর্জন, ভয়, লজ্জা আর বাস্তবতার সঙ্গে লড়াই, সব মিলিয়ে মিশে গেছে। হঠাৎ গাড়ি থেমে গেল, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, শহরের শব্দ দূরে ফিকে হয়ে আসে। দহন ধীরে মেহরিনের হিজাব ঠিক করে দিল। গাড়ির দরজা খুলে একজন বডিগার্ড দাঁড়ালো, শান্ত এবং অচল। সে দমনশীল চোখে দেখছে, কেউ কিছু বলতে সাহস পাবে না। দহন অল্প কিছুক্ষণ গাড়ির বাইরে দাঁড়িয়ে মেহরিনকে কোলে তুলে নিল। মেহরিন চোখ বড় করে আশেপাশে তাকালো। অচেনা অন্ধকার আর হালকা আলো, সব মিলিয়ে যেন নতুন কোনো জায়গা যা সে আগে কখনো দেখেনি। মুহূর্তে সে কণ্ঠ কাঁপিয়ে বলল, আমাকে কোথায় নিয়ে আসছেন? দহন হেসে উঠল না, শুধু নির্লিপ্তভাবে হাঁটতে লাগল। প্রতিটি ধাপ যেন পূর্বনির্ধারিত, চিন্তাবিহীন। তার কণ্ঠ ধীরে, স্থির, নিঃশব্দ ভাবের মতো ভেসে এলো, আমার বাগান বাড়িতে।
দহন বাড়ির প্রধান দরজা পেরিয়ে ডাইনিং রুমে ঢুকতেই মেহরিন চোখ বড় করে তাকালো। চারপাশে ছড়ানো আলো ও ছায়ার খেলায় পুরো বাড়ি যেন জীবন্ত হয়ে উঠেছে। নজরে পড়ল সাদা মার্বেল, মেঝে এত ঝকঝকে যে মেহরিনের ছাপ যেন সোনার মতোই ঝলমল করছে। ফার্নিচার বড় কিন্তু নীরবতা বজায় রেখেছে। রুমের কোণায় দাঁড়িয়ে আছে ৫ জন মেইড সাজানো পোশাকে নিঃশব্দে নিচের দিকে তাকিয়ে। দহন ধীরে ধীরে সিঁড়ি ধরে উঠতে লাগল। মেহরিন শুধু চমকে চেয়ে দেখছে, প্রতিটি ধাপ যেন তার মনে ভয় আর বিস্ময় দুইয়ের মিশ্রণ ছড়াচ্ছে। এত বড় বাড়ি, মনের ভেতর অজান্তে প্রশ্নগুলো ঘুরছে। উপরের তলায় পৌঁছতেই বেডরুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই মেহরিনের চোখ বিস্ময় বড় হয়ে গেল। রুমটা এত বড় যে প্রথমে মনে হলো ফুটবল খেলার মাঠ। দেওয়াল মেঝে আসবাব সবই কালো, তবুও যেন রাতের মতো রহস্যময়ী ও অপূর্বভাবে সুন্দর। কিছু আলো কাচের ফাঁক দিয়ে ঢুকছে এবং কালো রঙের সঙ্গে মিলিয়ে অদ্ভুত এক রোমাঞ্চ তৈরি করছে। দহন মেহরিনকে আস্তে মেঝেতে দাঁড় করালো। তারপর এক হাতে কাবার থেকে বের করল একটি সবুজ রঙের সিল্ক শাড়ি। হালকা উজ্জ্বল লম্বা আর স্পর্শে অদ্ভুত নরম। দহন সেটি মেহরিনের দিকে এগিয়ে দিল, সঙ্গে সঙ্গে মেহরিন নাক মুখ কুঁচকে কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আরও মেয়ে নিয়ে এই বাড়িতে আসেন তাই না? সঙ্গে সঙ্গে মেহরিনের গালে থাপ্পড় বসালো দহন। মেহরিন নিজের গালে হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল। গালের লাল দাগ, চোখ ভেজা, ঠোঁট কেঁপে উঠেছে, সব মিলিয়ে আতঙ্ক আর লজ্জার এক অভূতপূর্ব মিশ্রণ। দহন হাতে থাকা শাড়িখানা বিছানায় ছুঁড়ে মেরে মেহরিনের 2 হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর মনে কেন এমন হলো? আমি কি আরও মেয়ে নিয়ে এই বাড়িতে আসি তাই তো? মেহরিন দহনের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি কাবার থেকে শাড়ি বের করলেন তাই ভাবছি, কারণ আপনি তো আর শাড়ি পরবেন না। এই কথাই যেন দহনের রাগের আগুনে আরও জ্বালানি যোগ করল। সে মেহরিনের বাহু আরও শক্ত করে ধরল। মেহরিন ব্যথায় চোখ এবং মুখ কুঁচকে ফেলল, নিঃশ্বাস আটকে গেল। দহন দাঁত চিবিয়ে কণ্ঠে হালকা তীব্রতা, এই জন্যই মানুষ বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। বলেই দহন এক ধাক্কা দিয়ে মেহরিনকে পিছনে সরিয়ে দিল। মুহূর্তের জন্য মেহরিন কয়েক ধাপ পিছনে সরে গেল, চোখ বড়, শরীর কেঁপে উঠছে। দহন তখন বেডে পড়ে থাকা শাড়ি তুলে ধরল মেহরিনের হাতে। রাগী কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। মেহরিন না যে ওইভাবেই দাঁড়িয়ে থাকে। দহন তা দেখে কপাল কুঁচকে বলে, তুই কি মিন করতে চাইছিস আমি তোর জন্য ফ্রেশ করিয়ে আনব? আমার কোনো প্রবলেম নেই। বলেই দহন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। মুহূর্তের জন্য মনে হলো রুমের বাতাস ভারী, সময় থমকে আছে। হঠাৎ মেহরিন আর এক মুহূর্ত দাঁড়াল না। নিঃশ্বাস ভেঙে সে দৌড়ে ওয়াশরুমের দিকে ঢুকে গেল। দহন তা দেখেই থমকে রইল, কিন্তু রাগ ও উত্তেজনার মাঝে তার ঠোঁটে এক বাঁকা হাসি ছড়িয়ে পড়ল। তারপর ফিসফিস করে আওড়াল, আমার কিউট ডেইজি হানি। তারপর দহন সোফায় বসে গা এলিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে দহনের ফোন বেজে উঠল। রিংটোন বাজল। দহনের রিংটোন হলো এটা। মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। আল্লাহ আজব কারিগর, দমে দমে লও খবর। প্রেমের চাবি দিয়া খোলো হৃদয়ের তালা। শব্দগুলো রুমে ভেসে এলো। দহন নিঃশ্বাস নিয়েই ফোন বের করল। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, শুদ্ধ জান্স। দহন চোখ মটকানো অবস্থায় ফোনের দিকে তাকালো। তারপর ফোন ধরে কানে দিল, সঙ্গে সঙ্গে উপাস থেকে শুদ্ধ কিছু বলছে। দহনের চোখ কাচের মতো তীক্ষ্ণ হয়ে গেল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। দহন দ্রুত ফোন ধরে শুদ্ধের কথার দিকে মনোযোগ দিল। কোনো শব্দ না শোনার মতো, কিন্তু চারপাশের বাতাসে চাপের ছায়া বেড়ে গেল। কিছুক্ষণ স্থির থাকার পর সে নিঃশব্দে উঠে দাঁড়াল। রুম থেকে বেরিয়ে প্রতিটি ধাপ যেন আগুন ছোঁয়ানো লোহার মতো শক্তিশালী। তালুকদার বাড়ি। ফাতেমা শিকদারের মা বাবা নেই, তাই রাশেদ তালুকদার মেয়েটিকে তার নিজের মেয়ের মতো দেখেন। আজ মেহরিন বাড়ি ফিরে আসে না, তাই ওরা সবাই তালুকদার বাড়িতে উপস্থিত হয়ে জানিয়েছে। তা শুনে তালুকদার বাড়ির সবাই অস্থির হয়ে আছে। ফাতেমা শিকদার কান্না করতে করতে কাপা কণ্ঠস্বর ফিসফিস করে বলতে থাকে, আমার মেয়েটা কোথায় গেল? আল্লাহ, ওর সাথে তো খারাপ কিছু হয়নি তো? তখনই আবিরা দৌড়ে যেয়ে ফাতেমা শিকদারের পাশে বসে তাকে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলল, আপু চিন্তা করো না, মেহরিনের কিছু হবে না, ও ঠিক আছে। ইথান ধীর অস্থির কণ্ঠে বলল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? আমার বোনকে পাওয়া যাচ্ছে না, পুলিশে জানাতে হবে, ওরা নিশ্চয় খুঁজবে। বাড়িটা নিঃশব্দ হয়ে গেল। সবাই চুপচাপ ইথানের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভয় ও উৎকণ্ঠা যেন বাতাসে ভেসে চলেছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ধীরে স্থির কণ্ঠে কেউ বলল,
কাউকে কোথাও যেতে হবে না। মেহরিন ঠিক আছে। সবাই চমকে ঘুরে পিছনে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছেন দহন। শান্ত ধীর পায় কিন্তু চোখে অদ্ভুত আভা, যেন পুরো বাড়িতে তার। রাশেদ তালুকদারের কণ্ঠে স্থির রাগ, চোখে বিস্ময়। মেহরিন ঠিক আছে মানে তুমি জানো ও কোথায়? দহন শুধু ধীরে হাঁটতে থাকল। তার ধাপ নীরব কিন্তু শক্তিশালী। তারপর কণ্ঠে ঠান্ডা কিন্তু শক্তিশালী এক ঘোষণা। আমি মেহরিনকে বিয়ে করেছি। হলরুমের বাতাস যেন থমকে গেল। চোখের সামনে এক বিস্ময়, মুখমণ্ডল কঠিন, হাত অচল। সবাই যেন হোঁচট খেয়ে রইল এমন মুহূর্তে। রাশেদ তালুকদারের চোখের আগের আগুন। সে নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে দহনের গালে থাপ্পড় মেরেছিল, শুধু শোরগোল নয়, পুরো ঘরে প্রতিধ্বনি ছড়াল। দহন না চুপ হল না হেসে ফেলল। একটু ধীরচিত্রে তার চোখের নিচে ছোট্ট দাগ, একরকম উত্তেজনা, একরকম অধিকার। রাশেদ তালুকদার হঠাৎ চিৎকার করে উঠল, গলায় তীব্র রাগের আগুন জ্বলে উঠছে। বেহায়া ছেলে লজ্জা করল না ভাগ্নিকে বিয়ে করতে? বাড়িটা কেঁপে উঠল রাশেদের কণ্ঠে। সবাই স্থির চোখ বড় দহনের দিকে তাকিয়ে। এই মুহূর্তে কেউ কোনো শব্দ বলতে সাহস পায় না। দহন স্থির চোখে ঠান্ডা আর ঠোঁটে হালকা বাঁকা হাসি। ধীরে, যেন সে শুধু সময় দিচ্ছে, তারপরেই বলল, আজব, লজ্জা করার কি আছে? বিয়ে করে কেউ লজ্জা পায় নাকি? আমার তো একটুও লজ্জা হলো না। এমনকি আমি তো চুমু খেয়াল, তবুও একটুও লজ্জা হলো না। বিশ্বাস করুন, সামনে আরও অনেক কিছু করব, তবুও একটুও লজ্জা করবে না। আমার তো ভালোই লাগলো, আর সামনে আরও ভালো লাগবে। রাশেদ তালুকদার চিৎকার করে উঠে, গলার শিরা ফুলে। চুপ করো, কি সব বলছো তুমি? এ কথা মুখে আনে কিভাবে? বাড়ি নিস্তব্ধ, যেন আকাশের বজ্র চিৎকার করে থেমে গেছে। ঠিক তখনই ফাতেমা শিকদার এগিয়ে আসে। চোখ লাল, মুখ ফ্যাকাশে, দেহ কাঁপছে, তবুও দাঁড়ালো দহনের সামনে। তুমি মজা করছো তাই না? তার কণ্ঠ কাঁপছে। এরকম কিছু হতে পারে না, তুমি আমার ভাই লাগো, এসব কিভাবে সম্ভব? ড্রয়িং রুমের সবাই তাকিয়ে আছে, অবিশ্বাস ছাড়া আর কিছু নেই। দহন ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি তুলল, চোখে কোনো পাপবোধ নেই, কোনো ব্যাখ্যার তাড়া নেই। তাতে কি? কণ্ঠ উত্তাপহীন, বরফ শীতল। তুমি তো আর আমার আপন বোন লাগো না। তারপর আরেক ধাপ এগিয়ে গিয়ে বলল, আর এখন তুমি আমার শাশুড়ি লাগো। শব্দগুলো যেন থাপ্পড়। হলরুমের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, বুকের ওপর চাপ। ফাতেমার চোখ ছলছল করে উঠল, ঠোঁট কাঁপছে। এক মুহূর্ত থেমে সে হঠাৎ কেঁদে দিয়ে বলল, আমার মেয়েটা ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না, শুধু মেহরিনকে দাও। আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর কখনোই তোমার সামনে আনব না। দহন হাত পকেটে রেখে উদাস ভঙ্গিতে বলল, আজব, আমার বউ কেন ফিরিয়ে দেব? আর তাছাড়া দুপুর থেকে এখন পর্যন্ত তোমাদের মেয়ে আমার সঙ্গেই ছিল। তো বুঝতে পারছেন তো আমি ঠিক কি বুঝাতে চাইছি? ঘর নিস্তব্ধ। বাক্যগুলো ইঙ্গিতের চেয়ে বেশি কিছু, কিন্তু দহন সেই বেশি অংশটি বলার দরকারই মনে করল না। ঠিক তখনই ইথান দাঁত চেপে এগিয়ে এল। রাগে গলা কাঁপছে, চোখে আগুন, হাতে ফোপালো শক্তি। সে দহনের শার্টের কলার হাতে দিয়ে শক্ত করে ধরে বলল, আমার বোনকে দিয়ে দে, নয়তো ভালো হবে না। বলছি। দহন স্থির, কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়ো নেই। শুধু চোখে ক্ষুদ্র একটা তাচ্ছিল্য। সে হাসল ধীরে, নির্লিপ্তভাবে। আরও রিল্যাক্স ভাগনা। একটু থামল। নাকি সম্বন্ধী বলবো কোনটা? শব্দগুলো আগুনে পেট্রোল ঢালার মতো। ইথানের মুখ আরও লাল হয়ে গেল। আমার বোনকে কোথায় রেখেছিস বল? তার কণ্ঠে হুমকি নেই, আছে উগ্রতায় ভরা অসম্ভব রাগ। দহন এবার নিজেই কলার থেকে ইথানের হাত সরিয়ে ফেলল। কোনো যুদ্ধ নেই, কোনো জোর নেই, কেবল কর্তৃত্ব। তারপর তালুকদার বাড়ির সবার দিকে তাকালো, হাওয়াও যেন থেমে গেল। গম্ভীর কণ্ঠে দহন বলল, তোমরা সবাই যতদিন না মেনে নিবে, দহন চোখ সরু করল, ততদিন পর্যন্ত মেহরিনের খোঁজ পাবে না। কথাখানা বলে দহন আর এক মুহূর্তও দাঁড়াল না। নিজস্ব ভঙ্গিতে অহংকারের মতো ভারী পায়ের শব্দ রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল। গেটের বাইরে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দটি যেন তালুকদার বাড়ির বুকে বাজ পড়ার মতো। ঘরজুড়ে মুহূর্তের নীরবতা। তারপর আরিফ শিকদার হঠাৎ বুকে হাত চেপে ধরল। চোখ বড় বড় হয়ে উঠল, নিঃশ্বাস ভারী। তারপর ধপ করে সোফায় বসে পড়ল। আব্বা! ইথান ছুটে এলো, আবিরাও দৌড়ে গেল। ফাতেমা তো কেঁদেই ফেলল। আল্লাহ, কি হলো, কি হলো? আরিফের মুখ মুহূর্তেই বিবর্ণ, ঠোঁট ফ্যাকাশে, কপালে ঘাম জমে উঠেছে। তার নিঃশ্বাস ভাঙা ভাঙা। ফাতেমা আমার মেয়ে বলেই চোখেই বোঝা ফেলল, সবার মুখে আতঙ্ক। হাসপাতালে নিতে হবে, ইথান চিৎকার করল। ইথান আর রিয়ান আরিফ শিকদারকে ধরে উঠালো।
দরজার দিকে নিয়ে যাওয়ার সময় ফাতেমা ফুপিয়ে বলল, আমার মেয়েটা আমার স্বামী। তার চোখে অশ্রু জলে ঝাপসা হয়ে গেল দুনিয়া। গাড়ির দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সাইরেনের মতো হুঙ্কার ছুটে বেরিয়ে গেল। লাল আলো না থাকলে ওই বাড়ির ভেতরে লাল সাইরেনই বেজে উঠেছে। পরিবারের সবাই ব্যস্ত, ভেঙে যাওয়া কিংবা রাগী অথবা অসহায়। কেবল একজন পুরোটা সময় চুপচাপ ছিল, লাহিড়ী তালুকদার। সে সোফার পেছনে দাঁড়িয়েছিল, হাত মুঠো করে, চোখে এক অদ্ভুত শূন্যতা। তার ছেলে, অথচ তার কিচ্ছু বলার অধিকার নেই। তার ছেলে, অথচ সেই ছেলেই তাকে মানুষ বলে মানতে পারে না। লাহিড়ীর চোখে তার নিজের ব্যথার প্রতিচ্ছবি ফুটে উঠল, একটা ভাঙা সম্পর্কের ইতিহাস, একটা বাবার অনাহুত অবস্থান এবং একটা সত্য, দহন তাকে সহ্যই করতে পারে না। যে মুহূর্তে আরিফ শিকদারকে নিয়ে গাড়ি গেট পেরিয়ে বেরিয়ে গেল, লাহিড়ী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো, কিন্তু সেই নিঃশ্বাসে শব্দ নেই, শুধু ভাঙা গর্ব আর ভাঙা পিতৃত্ব। বাড়িটা পুরো নিস্তব্ধ, ভাঙা পরিবারে শব্দ আর জোরে বাজে না। রাত ৯টা যেন অস্বাভাবিক নীরব। বাগানবাড়ির প্রতিটা কোণা কেবল বাতাসের শব্দে কেঁপে উঠছে। বাইরে ক্রমাগত ঝিঝি পোকার ডাক, ভেতরে একটা অস্থির টান, যেন পুরো দুনিয়া থমকে আছে জনকে কেন্দ্র করে। দহন প্রধান গেট পেরিয়ে ঢুকল ভেতরে। হাঁটার ভঙ্গিতে ক্লান্তি ছিল, আবার বিরক্তিও। সারাদিনের ঝামেলা, তর্ক, চিৎকার, সব মিলিয়ে মাথা যেন গরম কয়লার মতো। কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে বেডরুমে উঠে গেল। দরজা খুলতেই চোখে পড়ল, বিছানার একদম কোণে গুটিসুটি হয়ে বসে আছে মেহরিন। পরনে সবুজ রঙের শাড়ি, চোখের ভেজা দাগে ভর্তি। কাঁধ কাঁপছে, নীরবে গাল বেয়ে ক্রমাগত নেমে আসছে অশ্রু। কান্না করার শব্দ নেই, কিন্তু কান্নার উপস্থিতি এতটাই ভারী যে পুরো ঘরটা যেন ভিজে আছে। দহন এক মুহূর্ত দাঁড়িয়ে তাকিয়ে থাকল। তার চেহারায় যা ফুটল তা কেবল বিরক্তি। তারপর বিড়বিড় করে বলল, এত কান্না করার কি আছে? আজব বিয়েই তো করেছে, খেয়ে তো আর ছেড়ে দেইনি। তারপর সে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। পানি মাথায় পড়তেই রাগটাও যেন ঠান্ডা হচ্ছিল, কিন্তু মগজ তাতে শান্ত হলো না। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মেহরিন অবস্থা হুবহু একই। দহন বিরক্ত হয়ে কপালে হাত ঠেকাল। বিরক্তে শব্দ করে বলল, এভাবে কাঁদছিস কেন? এভাবে কাদার মানে কি? আমি কি তোকে খাইয়া ছাইরা দিছি নাকি? মেহরিন মুখ তুলল না, কাঁধ কাঁপতে থাকল আরও বেশি। চোখের পানিতে ভিজে গেল আঙুলগুলোও। দহনের বিরক্তি এবার গলা পর্যন্ত উঠে গেল। এবার সে জোরে ধমক দিয়ে বলল, স্টপ ইউর ফাকিং ক্রাইং। রুমের বাতাসটাও যেন থমকে ছিল। ছাদের লাইটের ম্লান হলুদ আলোয় মেহরিনের ভেজা চোখগুলো আরও বড় দেখাচ্ছিল। দহনের ধমকের সাথে সাথে ছোট্ট শরীরটা কেঁপে উঠল। বড় বড় ভেজা দৃষ্টিতে সে তাকালো দহনের দিকে, ভয় আর ক্ষোভ সব মিলেমিশে থাকা চোখে। দহন ঠোঁট কামড়ে প্রায় ফিসফিসের মতো হুঁশিয়ারি দিল, এই তো আমার কথাই, আজ থেকে উঠবি বসবি আমার মতো করে। আমি কাঁদতে বললে কাঁদবি, হাসতে বললে হাসবি। শব্দগুলো কানে নয়, মনের উপর বসে গেল। দহনের শরীরে সেই অদ্ভুত উত্তাপ, আর চোখে অধিকারবোধের আগুন। শুধু ট্রাউজার পরা দেহটা এগিয়ে আসতেই মেহরিন সংকুচিত হয়ে পিছিয়ে গেল বিছানার কিনারায়। কিন্তু দহন তাকে পিছু হটতে দিল না। একটানে তাকে টেনে এনে নরম গদির উপর ফেলে দিল। তবুও কোনো চিৎকার নেই, শুধু গলা পর্যন্ত ওঠে থাকা শ্বাসের শব্দ। তারপর মেহরিন কিছু বুঝার আগেই ওর উপরে দহনের শরীরে ভার ছেড়ে দেই। শরীর স্পর্শের চেয়ে বেশি ভয়ের ছিল তার চোখের দৃষ্টি, অদ্ভুত তীব্র, দাবি করা, যেন বলছে, তুই এখন আমার। মেহরিনের বুক উঁচুনিচু হতে লাগল দ্রুত। সারা শরীর কাঁপছে, ভয়, লজ্জায় আর না বলা আবেগে। দহন মুখটা গলার কাছে গুজে দিল, উষ্ণ নিঃশ্বাসে যেন বুকে আগুন লাগল তার। কিন্তু কোনো অশোভন কিছু নয়, বরং এমন এক নৈকট্য যা কথার চেয়ে বেশি দমবন্ধ করা। দহন শুধু মুখ বুজে দিয়ে শান্ত হলো না, তারপর খোঁচা খোঁচা দাড়ি দিয়ে ঘর্ষণ করতে থাকে তার স্পর্শে। ছোট্ট গায়ে যেন কাঁপুনি দৌড়াল। ব্যথা আর ভয় চোখ মুখ খিচকে নিল। চোখ মুখ মেহরিন, ওর পুরো শরীর কেঁপে উঠল, যেন পায়ের নিচের মাটি নড়ে গেছে। শ্বাস হালকা হয়ে এল, আর চোখে চঞ্চল আতঙ্ক। সে সরে যেতে চাইল, তার ছোট্ট হাতগুলো বারবার দহনের বুক ঠেলে দূরে দিতে চাইল। ঠিক তখনই দহন বিরক্তি মেশানো হাসিতে ওর দুই হাতকে নিজের এক হাতের নিয়ন্ত্রণে টেনে নিল। আরেক হাত দিয়ে শাড়ির আঁচলটা গুছিয়ে রাখার বদলে স্রেফ অবহেলায় সরিয়ে দিল পাশে, কোনো শব্দ ছাড়া, কিন্তু অর্থ পরিষ্কার রেখে। মেহরিন আতঙ্কে উঠে ফিসফিস করল, গলা কাপা, চোখ জলে ভরা, ছেড়ে দিন, আমার খারাপ লাগছে। কথাটা সেই অদ্ভুত নির্বতায় আরও তীক্ষ্ণ হয়ে শোনা গেল। দহন মুখ না তুলেই ভারী কণ্ঠে বলল, চুপচাপ থাক, আর বাড়াবাড়ি করিস না।
তাহলে না হওয়া বাসরটা করেই ফেলবো, আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছি। দহনের হুমকিতে মেহরিন চুপসে গেল। তারপর আচমকা দহন মেহরিনের ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয় মিলিয়ে দিল। মেহরিন চোখ বড় বড় করে ফেলল, শরীরের ভেতর শিরদাঁড়া হয়ে গেল সোজা, ভয়ের মতো, আবার ঠিক ভয় নয়। হাওয়ার শব্দটা যেন থমকে গেল। অন্ধকারে 1 সেকেন্ডের জন্য মনে হলো জনের নিঃশ্বাসই আলো হয়ে উঠেছে। সে দহনকে ঠেলে ফেলতে পারল না, আর টেনে ধরতেও পারল না। শুধু অনুভব করল কারো কাছে সব হারিয়ে যাওয়ার আগে যেমন এক ঝলক নিঃশ্বাস আসে, ঠিক তেমন অনুভূতি। দহনের শক্তপোক্ত হাতের বিচরণের সাথে বাড়তে থাকে ওষ্ঠদ্বয়ের চুম্বন। হতদম্ভ মেহরিন বক্ষদেশের ব্যথা এবার গমিয়ে উঠে। দহন এবার ছেড়ে দিল ওর ওষ্ঠদ্বয়, সাথে সাথে মেহরিন জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, তবে হাত সরায় না, বরং মেহরিনের সংবেদনশীল জয়াগায় বিচরণ করতে থাকে। মেহরিন সময় নিয়ে নিজেকে ঠিক করে, তারপর দহনের দিকে কাতর চোখে তাকিয়ে বলে উঠে, এরকম কেন করছেন? আমি এসবের জন্য প্রস্তুত না। দহন ঠোঁট কামড়ে হেসে বলল, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। মেহরিন বলে, তাহলে আমাকে ছাড়ুন। দহন ছাড়ল না, বরং শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল মেহরিনকে। তারপর গলায় মুখ বুজে রোষভারী কণ্ঠে বলল, তোকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে 2 আজাইরা চিন্তা বাদ দিয়ে রোমান্টিক মুডে এসে নিজের হাসব্যান্ডের সাথে রোমাঞ্চ করবে, নয়তো কিভাবে রোমান্টিক মুডে আনা লাগে তা আমার জানা আছে। একটু থেকে আবার বলল, তোর হাসব্যান্ড অনেক ধৈর্যশীল, তাই 2 দিন সময় দিল। আমার জায়গায় অন্য কেউ হলে আজকেই বাসর করে ফেলত। মেহরিন মনে মনে আওড়াল, এরকম বেপরোয়া মানুষকে আমি কিভাবে সামলাবো? সকাল ঠিক 9টা। পাতলা সাদা পর্দার ফাঁক বলে সূর্যের আলো ধীরে ধীরে রুমে ঢুকল, আর সেই উষ্ণতা গিয়ে পড়ল দহনের মুখে। ঘুম ভাঙ্গার সাথে সাথেই দহন চোখের পাতা ভারী করে খুলল। দৃষ্টি গিয়ে ঠেকল নিজের বুকের উপর, সেখানে গুটিসুটি মেরে নিঃশব্দে শুয়ে আছে মেহরিন। চুলগুলো এলোমেলো, চোখের পাপড়িগুলো ভারী, নিঃশ্বাস স্থির কিন্তু গভীর, যেন অনেক রাতের ক্লান্তি শরীর থেকে এখনও ঝরে যায়নি। দহন কিছুক্ষণ দেখেই গেল, দেখার মধ্যেই কি এক অদ্ভুত শান্তি, আবার একই সাথে কর্তৃত্বের অনুভূতি। হালকা ভঙ্গিতে সে নিচু হয়ে ওর কপালে সামান্য ঠোঁট ছুঁয়ে দিল। এবার কণ্ঠ নেমে এলো ফিসফিসে, গভীর আর একেবারে নিজের মতো করে, তুই কি জানিস ডেইজি হানি, তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে রূপকথার মতো লাগে। শব্দটা এতটা নরম ছিল যে মনে হচ্ছিল এটা বলার আগে দহন নিজেকেই অবাক করেছে। কিন্তু সেই নরম মুহূর্তটা টিকল না। হঠাৎ ফোনের রিংটোন রুমের নিস্তব্ধতা চিরে ফেলে দিল। দহন কপালের মাঝখানে ভাঁজ ফেলল, এত সকালে কোন সাহসে কেউ ওকে বিরক্ত করে। সাইড টেবিল থেকে ফোনটা তুলতেই স্ক্রিনে জ্বলে উঠল, শুদ্ধ জান্স। দহন বিরক্তি মেশানো ভ্রু উঁচিয়ে ফোন কানে ধরল। ওপাশ থেকে শুদ্ধের স্বর, তাড়াহুড়ো চাপা কিন্তু বেশ স্পষ্ট, বস আমি তো নিচেই আছি। দহন তীব্রভাবে নিঃশ্বাস ছাড়ল, তারপর আওড়াল, আচ্ছা রাখো, আমি আসছি। ফোনটা টেবিলে রাখতেই একবার তাকালো মেহরিনের দিকে, ও তখনও ছোট্ট পাখির মতো নিস্তব্ধ। দহনের ঠোঁটে আবার সেই বাঁকা রহস্যি হাসি ফুটে উঠল, ঘুমা ডেইজি হানি, কারণ জাগা মানে আমার ঝামেলা সামলানো। এ বলে ওর ঠোঁটে একটা শব্দ করে চুমু খেয়ে দহন বিছানা থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে পা বাড়াল। ঠিক আধা ঘন্টা পর দহন সিঁড়ি ধরে নিচে নামল। পায়ের নিচে সাদা মার্বেলের ঠান্ডা স্পর্শ, আর পুরো বাড়িটা এখনও ঘুমন্ত, যেন রাত শেষ হয়নি। নামতে নামতেই পাশ দিয়ে যাওয়া এক মেয়েদকে থামিয়ে কড়া কণ্ঠে বলল, ওদিকে যা, ডেইজি হানিকে ঠিকঠাক খাওয়াবি, ওর কখন কি লাগে দেখবি বুঝলি। মেইড মাথা নিচু করেই সোজা দৌড়ে গেল ওপরের দিকে। দহন বাইরে বের হতেই চোখে পড়ল শুদ্ধ দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। হাওয়ার মধ্যে সকালবেলার কুয়াশা ঝুলে আছে, কিন্তু শুদ্ধের মুখে কুয়াশা নয়, আতঙ্কই বেশি। দহন কপাল কুঁচকে এগিয়ে এল, তারপর বিরক্তিকর কণ্ঠে বলল, এত সকাল সকাল ঝামেলা নিয়ে এসেছিস কিভাবে? কালকে বিয়ে করছি, বউ নিয়ে একটু শান্তিতে ঘুমাতেও দিবি না। শুদ্ধ গলা খাকারি দিয়ে শুদ্ধ মাথা নিচু করে একটু কাচোমাচো ভঙ্গিতে বলল, বসকালকে রাতে পাচার করতে গাড়ি বের হয়েছিল, কিন্তু তো ধরা খাইছে। গোয়েন্দা অফিসার ধরছে, নাম মিস্টার আজাদ। 1 সেকেন্ডেই দহনের চোয়াল শক্ত হয়ে গেল, আঙুলগুলো মুঠি পাকিয়ে উঠল, চোখের কোণে এমন ছায়া জন্মালো যা রাস্তাভর্তি গ্যাংস্টার দেখলে গলা শুকিয়ে যেত। তারপর ধীরে দাঁতে দাঁত চেপে বলল, ফাকিং বাস্টার্ড, ওই চুনোপুটি সাহসী কিভাবে আমার গাড়ি আটকায়? পরক্ষণেই দহন কি যেন মনে করে বাঁকা হাসল। সেই হাসি শুদ্ধের গা কাঁপিয়ে দিল। তারপর ধীরে ধীরে বলল, ওকে আমার টর্চার সেলে নিয়ে আয়, তুলে যেভাবেই হোক। 1 ঘন্টার বেশি লাগলে তোর হাড় গোড়ও ভেঙে কি করব আই থিংস তোকে আর বলতে হবে না।
শুদ্ধের কণ্ঠ শুকিয়ে গেল, নীরবে মাথা নাড়ল। জি বস। দহন আর কোনো সময় নষ্ট করল না, গাড়িতে উঠে বসল। শুদ্ধ গাড়ির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, বস কোথায় যাবেন এখন? দহন গলা নিচু করে বলল, টর্চার সেলে, ওই গোয়েন্দাকে আমি নিজে ওখানে অপেক্ষা করব। বলেই ড্রিভারের দিকে হাতের ছোট্ট ইশারা, যেন শহরের অবধারিত নিয়ম, ইশারা মানেই তীব্র গর্জন। ভ্রুম, গাড়ি স্টার্ট নিল। তারপর রাস্তা জুড়ে ছুটে গেল সেই কালো বর্মযানটা। পিছনে আরও 4টা গাড়ি, কালো বিপজ্জনক অস্ত্রবোঝাই ছায়া। শুদ্ধ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকল, তারপর নিজের ফোনটা কানে চেপে বলল, লোক পাঠাও। টার্গেট, গোয়েন্দা আজাদ। ঠিক 1 ঘন্টা পর জঙ্গলের মধ্যখানে পরিত্যক্ত সেই পাথরের বাড়িটা দাঁড়িয়ে আছে যেন একটা ফোঁটা আলো আর শব্দের মৃত্যুস্থান। দিনের বেলায় তবুও চারদিকে ঘন লতা পাতা, কুয়াশা আর আর্দ্রতার মিশ্রণে মনে হচ্ছে গভীর রাত। দূরে পাখি কিচির মিচির আর পশুদের গর্জন। বাড়িটা দেখে সহজেই বোঝা যায় এটা ঘর না, এটা জিজ্ঞাসাবাদের কবরস্থান। এটাই আব্রাহাম তালুকদার দহনের টর্চার সেল। ভিতরে এসে যেন অন্য পৃথিবীতে পা রাখা, দেয়ালে মরচে ধরা হুকলোহা আর ইস্পাতের গন্ধ, পুরনো রক্তের দাগ এখনও মুছে যায়নি। দহন সেই সেলের মাঝখানে একটা কালো সিংহাসনে বসে আছে, হাতে কাচের গ্লাস, ভেতরে ধোয়া ওঠা ড্রিঙ্কস। আর তার মুখে সেই স্বাভাবিক ভয়ঙ্কর ভদ্র হাসি। সামনে টেবিলে হালকা সিগারেট ধোয়া ভাসছে। মাত্র 1 প্যাকেট সিগারেট শেষ করছে। কেউ দেখলে বুঝবে না এটা কারোর গুড মর্নিং নাকি কারোর লাস্ট নাইট। চারপাশে প্রায় 1000 খানিক বডিগার্ড, বাইরে প্রায় 700, সবাই ব্যাটালিয়ন লাইনের মতো দাঁড়িয়ে, হাতে কালো বন্দুক, ফিঙ্গার ট্রিগারের কাছে চোখ স্থির। কানের ভিতর হেডসেট চাপা, একটা শব্দও মিস হলে গুলি উড়বে। আর ভিতরে আরও 300। তাদের মুখে আবেগ নেই, ভয় নেই, সন্দেহ নেই। দহনের আদেশ মানাই তাদের কর্তব্য। জঙ্গলের বাতাসে অদ্ভুত চাপ, শব্দ কম, আশঙ্কা বেশি। যেন হঠাৎ কিছু একটা হবে, আর সেই কিছুটার মূল্য রক্তে দিতে হবে। হঠাৎ বাইরের লোহার দরজা কেঁপে উঠল। টর্চার সেলের সামনে এসে দাঁড়ালো এক কালো জিপ। থামার শব্দের সাথে সাথে বাতাসে সতর্কতার কম্পন ছড়িয়ে পড়ল। জিপের দরজা খুলতেই নামল শুদ্ধ, তীক্ষ্ণ দৃষ্টি, ঠান্ডা মুখ, আরেক ধরনের আধিপত্যময় নীরবতা তার সঙ্গে। জিপে আরেকজনও ছিল, হাত পা শক্ত করে বাঁধা, মুখ আর চোখ কালো কাপড়ে মোড়া। লোকটাকে গেটের সামনে নামাতে না নামাতেই শুদ্ধ হালকা হাত ইশারা করল। 2 জন বডিগার্ড এগিয়ে এলো, লোকটাকে কাঁধ ধরে টেনে নিয়ে গেল ভিতরে। শুদ্ধ পেছনে পেছনে। টর্চার সেলের মাঝখানে পৌঁছাতেই বডিগার্ডরা লোকটাকে দহনের পায়ের কাছে ফেলে দিল। দহন তখনও গ্লাসের দিকে তাকিয়ে ছিল। ড্রিঙ্কসের বরফ বলে পানির মতো একটা টং শব্দ করছিল। ধীরে চোখ তুলে তাকাতেই আরেকজন বডিগার্ড লোকটার মুখের কাপড় আর চোখের পট্টি খুলে দিল। আলো পড়তেই লোকটার মুখ ফ্যাকাশে হয়ে উঠল, চোখে আতঙ্ক, ঠোঁটে শুকনো রক্তের ফাটল। সে দহনের দিকে তাকালো একেবারে অসহায় মানুষের চোখ নিয়ে। দহন ঠোঁটের কোণে হালকা হাসি টেনে গ্লাসটা মুখের কাছে তুলল। বরফের ঠান্ডা চুমুক শেষে ধীরে, স্পষ্ট আর একেবারে নিয়ন্ত্রিত কণ্ঠে বলল, ওয়েলকাম মিস্টার আজাদ। শব্দটাই যেন সেলে প্রতিধ্বনি হয়ে ফিরে এসে দেয়ালে লেগে ভেঙে গেল। একটা ভয়ানক খেলার শুরু যেন ঘোষণা করল। আজাদের শ্বাস তখনও অগোছালো, গলা শুকিয়ে মনে হচ্ছিল যেন বালুর ঢিবি গিলে ফেলেছে। কাপা কণ্ঠে কোনোরকমে শব্দ বের করল, আমাকে কেন ধরে এনেছেন, আর আপনারা কে? দহন সঙ্গে সঙ্গে উত্তর দিল না। বরফ ভরা ড্রিঙ্কসের গ্লাসটা টেবিলের ওপর রাখতেই ঠক করে একটা শুষ্ক শব্দ উঠল। শব্দটা যেন টর্চার সেলের বাতাস চিরে লোকটার বুকের ভিতর ঢুকে গেল। আজাদ চমকে উঠল, কাঁধের হাড় যেন এক মুহূর্তে জমে গেল। দহন এক হাতে থুতনি ঠেকালো, আঙ্গুলের ডগা থেকে ঠান্ডা অহমিকার স্রোত ঝরছিল। চোখ তুলে তাকালো আজাদের দিকে। সেই দৃষ্টি কেমন যেন, একদিকে নিরাসক্ত, অন্যদিকে খরগোশের ওপর শিকারীর নিষ্ঠুর ছলনা। তারপর ধীরে, খুব ধীরে, ঠান্ডা কণ্ঠে বলল, তুই নাকি কালকে আমার পাচারের গাড়ি আটকেছিলি? এক মুহূর্তেই আজাদের চোখ বড় হয়ে গেল। শরীরের ভিতরের রক্ত যেন পায়ের দিকে নেমে গেল। নিঃশ্বাস আটকে ছোট্ট একটা শব্দের সাথে বলল, তাহলে আপনার মানে আপনি সেই আব্রাহাম তালুকদার দহন? দহন ঠোঁটের কোণে এক ফোঁটা বাঁকা হাসি টেনে দিল। হাসিটা আনন্দ নয়, হাসিটা ছিল ঘোষণার মতো। নিশ্চিততা, আতঙ্কের শিলমোহর। আজাদের শরীর এবার কাঁপতে শুরু করল সোজাসুজি। কাঁপুনি ছাড়িয়ে উঠে বুকের ভেতরে হৃদস্পন্দন ধকধক ধকধক করে পেটে নেমে গেল। মনে হচ্ছিল একটা ভুল প্রশ্ন করেই বোধহয় নিজের মৃত্যুর সময়টা এগিয়ে ফেলেছে। চোখের পানি আর ঘামের মাঝের সীমানা বুঝার উপায় ছিল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শব্দ আটকা পড়েছে শ্বাসে।
দহন ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি টেনে নিল। কণ্ঠে ছিল ধীরে ধীরে ছড়িয়ে যাওয়া তীক্ষ্ণ তক্কাপানো তাপ। ঠান্ডা কণ্ঠে বলল, ভালো চিনেছিস। আজাদের বুকের ভেতর এক অদ্ভুত চাপ পড়ল। শ্বাস নিতে গিয়ে মনে হলো গলা যেন কেঁপে উঠছে। হৃদয় যেন হালকা আঘাতের সাথে ধকধক করে উঠছে। দহন বসা থেকে উঠে দাঁড়িয়ে তারপর ধীরে এগিয়ে আসলো, প্রতিটি পা যেন টর্চার সেলের ফ্লোরে তার পদচিহ্ন রেখে যাচ্ছে। চোখে ছিল সেই গভীর অবিকল অগ্নিশিখা, যা দেখার সাথে সাথে মনে হয় সবকিছু জমে গেল, স্থির হয়ে গেছে। একদম আজাদের কাছে এসে বলল, আমি অবাক হতে পারলাম না, তোর মতো একটা সামান্য চুনপুটি আমার পথের কাঁটা হতে পারছে। আজাদের বুক ধুকধুক করছে, শুধু ভয় নয়, মনের ভেতরে এক ধরনের অনুশোচনা ছড়াতে লাগল। তার আন্ডারের লোকেরা যতবারই বলেছিল, মাফিয়া আব্রাহাম তালুকদার দহন ভয়ঙ্কর, আজাদ বিশ্বাস করেনি। কিন্তু আজ নিজের চোখের সামনে সেই ভয়ঙ্কর সত্যটা উন্মোচিত। দহনের চোখে সেই রাজ্যশক্তির দম্ভ আবার বলতে থাকে, তাদের দেশের আইন আমি ডান হাত দিয়ে কিনি বা বিক্রি করি, আর তুই একটা সামান্য গোয়েন্দা অফিসার হয়ে আমার পথের কাঁটা হস। আজাদ কাপা কণ্ঠে বলল, আমাকে এবারের জন্য ক্ষমা করে দিন, আমি আর কখনো আপনার পথে বাধা হব না। দহনের চোখে সেই আগের অগ্নিশিখা জ্বলে উঠল। মুখে ফুটল এক পৈশাচিক হাসি, হাসি যা শোনার সঙ্গে সঙ্গে রক্ত জমাট হয়ে গিয়ে গলা আটকে দেয়। দহন ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। কণ্ঠে সেই গভীর আর শান্ত ভঙ্গিতে বলল, আমার ডিকশনারিতে ক্ষমা নামে কোনো শব্দ নেই। শব্দের পরে মুহূর্তের নীরবতা, শুধু বাতাস কেঁপে উঠছে, বডিগার্ডদের হাত কাঁপছে, আজাদের মন প্রায় ভেঙে পড়েছে। হঠাৎ দহন চিৎকার করে বলল, শুদ্ধ কুড়াল দে। শুদ্ধ জানত দহন কুড়াল চাইবে, তাই আগে থেকেই কুড়াল নিয়ে দাঁড়িয়েছিল। দহন চাইতে দেরি হয়, ওর কুড়াল দিতে দেরি হয় না। কুড়াল হাতে নিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই আজাদের ঘাড় বরাবর একটা কোপ বসায়, সাথে সাথে আজাদের ঘাড় থেকে মাথা আলাদা হয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে, আর দহনের পুরো মুখ রক্তের ভিজে যায়। অদ্ভুতভাবে তখন সেই রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে খেতে থাকে, কিন্তু কেউ অবাক হয় না। প্রায় মুখের অর্ধেক রক্ত খেয়ে ফেলে তারপর দহন আজাদের বডিতে আরও কয়টা কোপ দিয়ে বলে, ভালো করে রান্না করবি আজকে, এর মাংস মনে হয় মজা বেশি লাগব। সাথে সাথে 2 জন বডিগার্ড আসে। এরা অন্যের পোশাকে দেখেই মনে হচ্ছে শুধু রান্নার জন্য রাখা। তারা আজাদের বডির কয়েক টুকরো নিয়ে রান্না করতে যায়। শুদ্ধ এসব দেখে আসছে অনেকগুলো বছর ধরে, তাই এইগুলোতে অভ্যস্ত। দহন যে কয়টা মানুষ মারে, প্রত্যেকের মাংস রান্না করে খাই। প্রায় আধা ঘন্টা পর রান্না করে আনা হয়। দহন তা এমনভাবে খেতে থাকে যেন কোনো সাধারণ জিনিস খাচ্ছে। দহন একটু আগে বেরিয়ে গেছে, টর্চার সেল থেকে এখন একদম নীরব হয়ে গেছে। শুদ্ধ ধীরে ধীরে গাড়ির দিকে এগোতে শুরু করল। তার পায়ে প্রতিটি ধাপ যেন কোনো অদৃশ্য সিম্ফনি বাজাচ্ছে। ঠিক তখনই শুদ্ধের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম আবিরা। শুদ্ধ একটু থমকে গেল, তারপর ফোনটি তুলে ধরল। জি ম্যাডাম, বলুন। ফোনের ওপাশে আবিরার কণ্ঠ শুনে তার বুকের ভিতরে হঠাৎ ধকপক ধকপক, হৃদয় যেন ছোট ছোট ধ্বনি বের করছে। শব্দটা কেবল আবিরার কণ্ঠ না, বরং তার উপস্থিতি যেন বাতাসের মধ্যেও ঢোকে। আবিরা সিগ্ধ কণ্ঠে আস্তে করে বলল, আপনি জানেন ভাইয়া মেহরিনকে কোথায় রাখছে? শুদ্ধ দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ মেলল না। তার নিজের হৃদয়ে একটু দ্রুতই চলছিল, তার মন জানে এই কথা বলা মানেই বিপদ। শেষে নিঃশ্বাস টেনে ধীরে ধীরে বলল, ম্যাডাম আমি জানি, কিন্তু বলা আমার জন্য নিষেধ। আবিরা ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ হয়ে রইল। শুদ্ধের স্থির অচঞ্চল কণ্ঠ শুনে মনে হলো প্রায় সব কিছু তার ওপর নির্ভর করছে। শেষে কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, তাহলে কি আর মেহরিনকে বাড়ি আনবেন না? শুদ্ধ ধীরে ধীরে বলল, আনব ম্যাডাম, কিন্তু একটু সময় লাগবে, পরিস্থিতি ঠান্ডা হলে। কথাগুলো তার কণ্ঠে শান্ত, কিন্তু পেছনে লুকানো ভয় বোঝা যায়। আবিরার চোখের সামনে যেন একটি দীর্ঘ অন্ধকার দিন কেটে যাচ্ছে। আবিরা ফিসফিস করে বলল, মেহরিনের বাবার হার্ট অ্যাটাক হয়েছে। এটা একটু ভাইয়াকে বললে ভালো হয়। ফোন দিতে চেয়েছিলাম কিন্তু ভয় লাগছে। শুদ্ধ শান্ত কণ্ঠে বলল, আচ্ছা ম্যাডাম। ফোনের ওপাশে আবিরার নিঃশ্বাস হাঁসফাঁস করতে লাগল। শুদ্ধ তা বুঝতে পারল, তবুও না বুঝার ভান ধরে বলল, আর কিছু বলবেন ম্যাডাম? কিন্তু আবিরার মুখ থেকে শব্দ বের হলো না, শুধু শ্বাসের টানটান শব্দ। শুদ্ধ ধীরে ধীরে বলল, তাহলে ফোন রাখি। আবিরা কণ্ঠে কাপা কাপা স্বরে বলল, আচ্ছা। ফোন কেটে দিল, দ্রুত, যেন এই মুহূর্তটা পেছনে ফেলে দিতে চাচ্ছে। শুদ্ধ ফিচলে করে হাসল। হাসিটা নরম, কিন্তু ভেতরে গভীর অনুভূতি ছড়াচ্ছে। তারপর ফিসফিস করে আওড়াল,
আমি জানি মায়াবিনী, আমার জন্য তোমার হৃদয় কিছু হয়, তা আমার হৃদয়েও প্রতিধ্বনিত হয়। কিন্তু এটা কি আদৌ বাস্তব হবে, আদৌ সম্ভব কি? বিকল্পহীন নীরবতার মধ্যে শুদ্ধ দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত মায়া, মুখে আংশিক হাসি, হৃদয় এক ঝিলিক আশা আর দ্বিধা। ওইদিকে আবিরা ফোন রাখার পর বিছানায় শুয়ে পড়ল। বুকের ভেতর ধকধক করে, ধাক্কা খাচ্ছে। হাত নিয়ে বুকের ওপর চাপ দিয়ে বলছে নিজের সঙ্গে, আমার কালো পুরুষ। শুধু শব্দ নয়, বুকের ছাপ, হৃদয়ের তীব্র স্পন্দন, সব মিলিয়ে এক অদ্ভুত নিষিদ্ধ আকর্ষণের অনুভূতি। নিশ্চিন্ত নীরবতা ঘিরে ফেলেছে তাকে, কিন্তু ভেতরের লুকানো আগুন বেজে যাচ্ছে অব্যাহত। বিছানায় শুয়ে থাকা আবিরা বুঝতে পারছে, এই অনুভূতি আর ভয় অবহেলিত না, বরং নতুন কিছুর প্রতিধ্বনি। দুপুরের আলো বাগান বাড়ির বড় জানালা দিয়ে স্নিগ্ধ ঢোকে। দহন সোজা বাড়ির ভেতরে ঢুকল, নিঃশব্দ পায়ের আওয়াজ বেজে গেল যেন কেবল তারই কানে। উপরের দিকে ধীরে ধীরে পা বাড়াল, তার চোখের কোণ দিয়ে দেখল বিছানায় বসে আছে মেহরিন, হাত মুখ দিয়ে লুকিয়ে আছে। দরজা খুলে যাওয়ার আওয়াজে মেহরিন দ্রুত চোখ তুলে তাকাল। দহন এক মুহূর্ত দাঁড়াল না, দ্রুত পায়ে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে পানি পড়ার শব্দ ভেসে এলো। দহন গোসল শেষ করে বেরিয়ে এলো, গায়ে শুধু একটি টাওয়েল জড়ানো। চুল থেকে জল পড়ছে, টপটপ করে গড়িয়ে গিয়ে গাল দিয়ে গলার ওপর, তারপর পেটে। মেহরিন তাকাতেই চোখ বড় হয়ে, চোখ নামাতে নামাতে উচ্চ স্বরে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, এই আপনার লজ্জা নেই? দহন ভেজা চুল থেকে হাতে পানি সরিয়ে নিল, চোখ কুঁচকে ধীরস্বরে বলল, আজব, আমার লজ্জা করবে কেন? মেহরিন দাঁতে দাঁত চেপে দাঁড়াল, ভিজে চোখে বিরক্তির ঝিলিক। এভাবে শুধু একটা টাওয়াল পরে কিভাবে বাইরে আসলেন? আপনার ঘরে যে একটা মেয়ে আছে জানেন না? দহন থামল, তার ঠোঁটের কোণে ধীরে ধীরে বাঁকা হাসি ফুটে উঠল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে অবাক হওয়ার অভিনয় করে বলল, মেয়ে কোথায়, মেয়ে? মেহরিন এক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ, তারপর বিস্ফোরিত, তাহলে আমি কি? দহন চোখ দারুণভাবে সরু হয়ে গেল, তারপর ভারী কণ্ঠে বলল, তুই তুই তো আমার বউ। মেহরিন গলা নামিয়ে বিড়বিড় করে বলল, এই লোকের সাথে কথা বলাটাই আমার ভুল হইছে। দহন টাওয়েল জড়ানো অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে চুলের পানি ঝাড়তে ঝাড়তে বলল, আমার সাথে কথা বলবি না তো কার সাথে বলবি? মেহরিন অন্যদিকে তাকিয়ে কথা ঘুমিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, আমি এসব শাড়িটারি পরতে পারবো না। দহন ভ্রু তুলল, তোকে শাড়ি পরতে হবে? মেহরিন মুখ হা করে উঠে, আমি পরব না, এত বড় শাড়ি আমি সামলাতে পারবো না। দহনের চোখে একচুল বিরক্তি আর একচুল মজা। তাহলে শিখবি? মেহরিন পাকা স্বরে বলল, আমি কিছুই পরব না, তবুও শাড়ি জীবনেও পরব না। দহন এবার থামল, আয়না থেকে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে মেহরিনের দিকে তাকালো, চোখে সেই পরিচিত আধিপত্যের আগুন আর নিচে লুকানো অন্যরকম উষ্ণতা। বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ে বেবি, আমার সাথে এই বাড়িতে থাকলে তোকে কিচ্ছু পরতে হবে না। দহনের কথাটা যেন রুমের হাওয়ায় ঝুলে রইল। মুহূর্তেই মেহরিনের গাল লাল টকটকে হয়ে উঠল, লজ্জায় চোখ নামিয়ে নিল, আবার রাগে ঠোঁট কামড়াল। হাঁটুর শাড়িখানা হাত দিয়ে শক্ত করে খামচে ধরে রাখল, নিজেকে সামলাতে, তারপর দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে এমনই সময় দহন টাওয়েল খুলতে লাগল। মেহরিনের চোখ হঠাৎ ছটফট করে উঠল, আর কিছু দেখার আগেই চোখ দুটো আটসাট করে বন্ধ করে ফেলল। দাঁতে দাঁত চেপে বসে থাকে, যেন কোনো অসম্ভব বিপদ সামনে এসেছে। চিবুকের কাছে রক্ত উঠে গরম হয়ে আছে, লজ্জা, বিরক্তি আর একটু ইচ্ছে, সব মিলিয়ে গোলমাল। ওর অবস্থা দেখে দহন হাসল, অল্প নিচু আর আত্মবিশ্বাসী সেই হাসি। ধীরে ধীরে প্যান্ট পরে নিল। হয়ে গেছে। শেষ পর্যন্ত দহনের কণ্ঠটাই ভর করে শোনা গেল। মেহরিন চোখ খুলে তাকিয়ে দেখে, তার গায়ে শুধু প্যান্ট, উপরটা খালি। মুহূর্তেই মুখ কুঁচকে ওর গলা থেকে বেরিয়ে আসে একেবারে নিচু বিড়বিড় স্বরে, অসভ্য, তাও একটা শার্ট পরে না। কথাটা এতটাই ছোট যে কেউ না শুনলেও পারে, কিন্তু দহনের কানে ঠিকই গিয়ে লাগে। দহন সেই বাঁকা প্রায় শিকারীর মতো হাসিটা নিয়ে এগিয়ে আসছিল। এক পা দুই পাতার প্রতিটা পদক্ষেপে মেহরিনের নিঃশ্বাস যেন গলা পর্যন্ত উঠে আসছিল। মেহরিন পেছাতে পেছাতে বিছানার কিনারায় এসে আটকে গেল। আর যাওয়ার পথ নেই, এবার শুধু দহন। এক ঝটকায় দহন হাত বাড়িয়ে ওর কবজি ধরে ফেলল। চোখে অবাকের চেয়ে বেশি অসহায়তা জমে উঠল মেহরিনের। আর সেই অসহায়ত্ব দেখে দহনের চোখ আরও অন্ধকার হয়ে উঠল। এরকম করেন কেন, ছেড়ে দিন প্লিজ। কণ্ঠটা কেঁপে উঠল, অনুরোধ যেন ভেঙে পড়ছে। দহন ওর দিকে ঝুঁকে এল এতটাই কাছে যে মেহরিনের শ্বাসের সঙ্গে তার দহনস্পর্শ মিশে যাচ্ছিল। চোখে খেয়ালি বেপরোয়া ঝড়। ফিসফিসিয়ে বলে,
ত্বকে দেখলেই ইন্টিমেট হতে মন চায় যান। শব্দগুলো গরম নরম আর বিপজ্জনক। তারপর আরও স্থির কণ্ঠে, আচ্ছা 2 দিন ওয়েট করা কি খুব জরুরি? বাক্যটা যেন মেহরিনের ওপর চাপা ধাতুর মতো পড়ল। ওর চোখে পানির আবছা ধোয়া জমল। মনে হলো গলা বন্ধ হয়ে আসছে, এই মানুষটা কেন এমন এত অসভ্য কেন? মেহরিনের গলা কেঁপে ওঠে, মিনমিন করে বলল, এরকম করছেন কেন? ছেড়ে দিন, আমার কেমন জানি লাগে। কথাগুলো যেন থেমে থেমে ভয়ের চেয়ে বেশি অস্বস্তি আর লজ্জায় কাঁপা। এরপর হঠাৎ এতটাই দ্রুত যে চোখে ধরা যায় না। দহন ওর হাত ছেড়ে কোমরে জড়িয়ে ধরে উঁচু করে দেয়ালের গায়ে ঠেকিয়ে দাঁড় করালো। মেহরিনের নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। কাঁধ, গলা, বুক সবকিছু টান টান হয়ে যায়। ঘটনাটা এত দ্রুত আর এত অপ্রত্যাশিত ছিল যে ও বুঝতেই পারল না মুহূর্তটা কিভাবে বদলে গেল। নিজেকে সামলে নিতেই ছটফট করা শুরু করল, ভয় নয় বরং নিয়ন্ত্রণ হারানোর অচেনা অনুভূতিতে। দহন চুপচাপ তাকিয়ে ছিল মেহরিনের শরীরের টান, শ্বাসের কাঁপুনি, চোখের বিবর্ণ আতঙ্ক, সব যেন ওর অদ্ভুত অন্ধকার কৌতূহলের খাদ্য। একসময় নিজেই ছেড়ে দিল। বেঁধে রাখা বাঁধনটা হঠাৎ চলে গেলেও রুমের বাতাস বেঁধে গেল আরও বেশি। মেহরিন মনে মনে ভাবল, বেঁচে গেলাম, আর সেই সাথে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ড টিকল। দহন ড্রয়ারের দিকে এগিয়ে গেল শান্ত, অদ্ভুত ধীর পদক্ষেপে। ড্রয়ার খোলার শব্দটা ছিল অস্বস্তিকরভাবে ধাতব। মনে হলো কিছু ধারালো বা বিপজ্জনক জিনিস বেরোবে। মেহরিন চোখ বড় করে তাকিয়েছিল, অর্ধেক ভয় অর্ধেক বিস্ময় নিয়ে। দহন ফিরে এলো, হাতে হ্যান্ডকাফ। ওর মুখে কোনো হাসি নেই, আবার কোনো রাগও নেই। শুধু যেন ঠান্ডা সিদ্ধান্তের ছায়া। মেহরিনের গলা শুকিয়ে গেল, ভিজে ঠোঁটে জিভ বোলাতে গিয়ে থেমে যায়। ও ভাবল, ছেড়ে দিয়েছে বলে স্বস্তি পেয়েছিলাম, ভুল করেছি। দহন ফিরে এসে কোনো কথা না বলে মেহরিনের 2 কবজিতে ঠান্ডা লোহার স্পর্শ লাগাল। পরক্ষণেই ছট করে হ্যান্ডকাফ বন্ধ হয়ে গেল। মেহরিন চমকে চোখ বড় করে তাকাল। শ্বাস কেঁপে উঠল আর বুক ভারী হয়ে উঠল হঠাৎ। একটু পর কাপা গলা ফুপিয়ে বেরোল, এভাবে করেছেন কেন? দহন মাথা নিচু করে ভোঁতা হাসি ঝুলিয়ে তাকালো ওর দিকে, এক ধরনের বিপজ্জনক আকর্ষণ আর উপহাস মিশে ছিল হাসিটায়। তারপর ঠান্ডা স্বরে বলল, এত সুন্দর বউ সামনে থাকলে চুপচাপ থাকা যায়, মাথায় খালি অন্য কিছুই আসে। মেহরিনের চোখে অপমান, লজ্জা আর ভয় একসাথে ঝলকে উঠল। কিন্তু আপনি তো 2 দিন সময় দিয়েছিলেন। দহন একচুলো ভেবে না বলে উঠল, চুমু তো অবশ্যই খাব। যেন বিষয়টা নিয়েই কোনো আলোচনার সুযোগ নেই। কথা শেষ হওয়ার আগেই দহন এগিয়ে এলো। 2 হাতে একটুখানি টানেই মেহরিনকে দেয়ালের সাথে ঠেকাল, চুলের গোড়া থেকে কাঁধ পর্যন্ত ওর শরীর কেঁপে উঠল। এক হাত দিয়ে দহন ওর হ্যান্ডকাফোকরা 2 হাত মাথার পাশের দেয়ালে আটকালো, আরেক হাত ওর চুল সরিয়ে দিল কানের পেছনে। কোনো অনুমতি নেই, কোনো অপেক্ষা নেই, দহন ঝুঁকে পড়ল মুখের দিকে। চুমুটা ছিল জোরে, অস্থিরমোহে নয়, বরং দখল করার আদেশে। মেহরিন ছটফট করল, কিন্তু বাঁধন আর দহনের দেহের দেয়াল ওকে নড়তে দিচ্ছিল না। ওর নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছিল, শরীর কেঁপে উঠছিল বারবার। দহন থামল না। চুমুটা দীর্ঘ হলো, আরও গভীর হলো, এমনভাবে যেন ওর মনের ভয়, আপত্তি, কান্না সবকিছু গিলে নিচ্ছে। শেষে মেহরিনের ঠোঁট ভেজা আর নিঃশ্বাস কাটা কাটা হয়ে এলো। দহন ধীরে মুখ তুলল, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। তারপর ঠান্ডা নরম স্বরে বলল, তুই যত কাঁপবি আমি তত বেশি পাগল হয়ে যাব। তারপর ধীরে ধীরেই নেমে এলো গলার দিকে, যেখানে ভয়, লজ্জা আর উষ্ণতার রেখা একই সাথে জমাট বেঁধে থাকে। মেহরিন খিচকে চোখ বন্ধ করে নিল। দহন চুমু খেতে খেতে মেহরিনের গলার রেখা ধরে খেলছিল, প্রতিটা চুমু যেন দমবন্ধ করার মতো চাপ দিচ্ছিল। আচমকা দহন মেহরিনের শাড়ির আঁচল টান দিয়ে ফেলে দিল। মেহরিন চোখ বড় করে বন্ধ করল, শ্বাস দ্রুত হল। স্টপ প্লিজ। কণ্ঠটা কেঁপে উঠল, কিন্তু শব্দটা বাতাসে হারিয়ে গেল। দহন মাথা তুলল, নিচের ঠোঁট দাঁতে কামড়ে ধরে ফিসফিস করে বলল, সো হট বেবি, তুই সবসময় আমার সামনে এইভাবেই থাকবি, দেখতে খুব ভালো লাগে। মেহরিনের লজ্জার রং যেন মাটিতে মিশে যেতে চাইল। গাল দুটো টকটকে পাকা টমেটোর মতো লাল হয়ে উঠল। বুকের ওঠানামা আরও তীব্র। নাকফোট কম্পিত, হাতে গরম জমে যায়। তবুও মেহরিন দাঁত চেপে বলল, আপনি একটা অসভ্য লোক। দহন সেই কথাটা শুনে হাঁটা থামালো না, বরং চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল, জানি, নতুন কিছু থাকলে বল। মেহরিন চোখ বন্ধ করে একইভাবে দাঁড়িয়ে রইল, শ্বাস গরম, গলা শুকনো, হাত দুটো হ্যান্ডকাফে টান খাচ্ছেই। দহন গলা ভারী করে বলল, টাকা আমার দিকে। মেহরিন মাথা দিয়ে ধীরে ধীরে না করল।
প্রতিরোধে ভরসা কম, তবুও নিজের মানটা যেন বাঁচাতে চাইল। দহন আবার বলল, তাকাবি নাকি? কথাটা ধমকের মতো না, বরং সিদ্ধান্তের মতো লাগল। মেহরিন কাঁপতে কাঁপতে চোখ খুলল। চোখ দুটি এক ঝলকে দহনের চোখে পড়তেই বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। দহন রোষভারী কণ্ঠে বলল, আমাদের সম্পর্ক যাই হোক না কেন, এখন আমরা স্বামী স্ত্রী। তুই মানিস বা না মানিস। মেহরিনের ঠোঁট কেঁপে উঠল, গলায় আটকে থাকা কান্না বেরোল, কাপা স্বরে বলল, কেন করলেন আপনি এরকম? দহন বিন্দুমাত্র দ্বিধা না করেই বলল, ভালোবাসি তাই করেছি, তোকে আমার লাগবে তাই করেছি, আর কিছু? মেহরিন চোখে জল নিয়ে বলে উঠল, কিন্তু আমার আপনাকে চাই না। সঙ্গে সঙ্গে সজোরে থাপ্পড় পড়ল ওর গালে। থাপ্পড়টা এমন শক্ত ছিল যে মেহরিনের মুখ পাশ ঘুরে গেল, গাল লাল হয়ে উঠল। আগের দুটো থাপ্পড়ের পুরনো দাগের ওপরই বসে গেল নতুন আগুন। কান্না আটকে গলার কাছে টনটন করল। মেহরিন মনে হলো নিঃশ্বাস নিতে ভুলে গেছে। দহন নিঃশ্বাস তুলে বলল, শব্দ এতটাই নিচু যে বোঝা যায় ভেতরে আগুন। তুই চাস বা না চাস, তবুও আমার সাথেই তোকে থাকতে হবে, কারণ তুই শুধু আমার, দরকার পড়লে তোকে এই বাড়িতে সারা জীবন আটকে রাখবো, বাহিরের জগৎ আর দেখতে দিব না, তবুও তুই শুধু আমাকে থাকবি, বুঝলি? তালুকদার। দুপুরের রোদটা বারান্দার লোহার গ্রিল পেরিয়ে তালুতে এসে পড়ছে। বাতাসটা ভারী, নীরবতার সঙ্গে ঝুলে আছে আলসেমির গন্ধ। আবিরা চুল খুলে দিয়ে কাঠের চেয়ারে গা এলিয়ে বসে আছে। কফির কাপটা পাশেই ঠান্ডা হয়ে পড়ে, আর তার ভ্রুর ভাঁজ দেখে মনে হচ্ছে কারো সঙ্গে জগতের বড় হিসেব নিকেশ চলছে। ঠিক তখনই দরজা ঠেলে রিয়ান এসে বারান্দায় দাঁড়ালো। একবার আবিরাকে দেখে টেনে নিল ভুরু দুটো। সে পাশের চেয়ারটা টেনে বসতে বসতেই বলল, কিরে পেতনি, চুল ছেড়ে ভরদুপুরে এভাবে বসে আছিস কেন? আবিরা ধীরে ধীরে চোখ তুলে তাকালো। দৃষ্টিটা ঠান্ডা কিন্তু ক্ষীণ রাগ মেশানো। তারপর বিরক্তিকর কণ্ঠে বলল, একদম উল্টোপাল্টা বলবা না ভাইয়া, তাহলে কিন্তু ভালো হবে না। রিয়ান হাসল। ওর হাসিটা সবসময়ই একটু দুষ্টু হয়, অবহেলার সঙ্গে হাসির মিশেলে ভাইবোনের ঝগড়া জমে ওঠার মতো। আমি তোকে ভয় পাই নাকি? আবিরা একটা লম্বা নিঃশ্বাস ফেলল। চুলের গোছাগুলো আঙুলে পাকিয়ে বলল, ভয় পাওয়ার দরকার নাই, কিন্তু আমার মাথা গরম করো না। এমনি মেজাজ ভালো নেই। রিয়ান আবার কাঁধ ঝাঁকালো। হয়েছে, মেজাজ দেখানোর দরকার নাই। বল কি হয়েছে? আবিরা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎই নিজের চুলগুলো কানে গুজে বলল, কালকে থেকে আমাকে একাই কলেজে যেতে হবে। মেহরিনকে তো ভাইয়া নিয়ে গেছে, কবে যে আবার ফিরে আসবে কে জানে। রিয়ান ভুরু কুচকাল। তো? আবিরা বলল, একা একা ভালো লাগে না, কলেজে মেহরিন ছাড়া আমার তেমন বান্ধবী নাই। শেষ কথাটা বলতে গিয়েই হালকা একটা হতাশার শ্বাস বেরিয়ে গেল। মেহরিনের অনুপস্থিতির ফাঁকা জায়গাটা উপলব্ধি করলেই আবিরার মুখ থমথমে হয়ে যায়। যদিও দুজনের সম্পর্ক খালা ভাগ্নি, কিন্তু আচরণে তারা বরং ক্লাসের দুই সেরা বন্ধু। ঝগড়া করে, আড্ডা দেয়, একসাথে ক্লাস ফাঁকি পর্যন্ত দেয়। সেই জায়গাটাই এখন ফাঁকা। রিয়ান একটু চুপ করেছিল, তারপর হঠাৎ বলল, জানিস, এখন খালি আমার সেই গানটার কথাই মনে পড়ে। আবিরা চোখ তুলে তাকালো, অলক্ষ্যে রাগ জমে উঠছে। কি গান? রিয়ান গলা বাড়িয়ে নাটুকে ভঙ্গিতে বলল, সম্পর্ক বললে গেল একটি পলকে। কথা শেষ হওয়ার আগেই আবিরা হাত তুলে থামিয়ে দিল। প্লিজ ভাইয়া, মনে পড়লে মনেই রেখে দাও। বের করে আর শব্দ দূষণ করার দরকার নাই। রিয়ান একটু থমকালো, তারপর মৃদু হাসিতে মাথা চুলকালো। আরে কি করব, সিরিয়াস কথায় আমার অ্যালার্জি। আবিরা বিরক্ত হয়ে একবার রিয়ানের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকালো। রিয়ান হঠাৎ করে আবিরার মাথা একটা থাপ্পড় মেরে দৌড় দিল। আবিরা চিৎকার করে বলে উঠল, রিয়ান্নার বাচ্চা, আমি তোকে পড়ে দেখে নিব, তোকে এর ডাবল ফিরতো দিব। কিন্তু রিয়ানের কোন শব্দ পাওয়া গেল না। এটা নতুন কিছু না, ওদের নিত্যানন্দ কাজ। চলবে। দ্রো। পরের পর্ব পেতে নিচে এই পেজ ফলো দিয়ে রাখুন। https://www.facebook.com/1bosqhq4qm পেজ লিঙ্ক। ক্রুয়েল অবসেশন। পর্ব 6। লেখিকা তাসনিমা তালুকদার বুশা। হ্যাশট্যাগ ছাড়া কপি করা নিষিদ্ধ। রুমটা অল্প আলোয় ঢাকা। পর্দার ফাঁক দিয়ে একটা সরু আলো এসে মেঝেতে পড়েছে, ধুলোর দানাগুলো সেই আলোয় ভেসে ভেসে নাচছে। বিছানার কিনারায় বসে আছে মেহরিন, দহনের দুই হাতের মাঝে সম্পূর্ণ শান্ত, প্রায় ভাঙা কণ্ঠের মতো নিঃশব্দ। হঠাৎ দহন তার কোলে মেহরিনকে টেনে নিল। মেহরিনের গালে আগের থাপ্পড়ের দাগ এখনই লালচে ফুলে উঠেছে। তারপর দহন তার আঙ্গুলে ঠান্ডা অনুভূতিতে ভরা মলম লাগাতে লাগল। খুব সাবধানে, কিন্তু মুখে সেই একই পজেসিভ করা ভাব রেখে সে মলম লাগাতে লাগল।
আরও বলবি আমাকে ছেড়ে যাওয়ার কথা? দহনের গলা নিচু চাপা যেন সতর্কবার্তা। মেহরিন কথা বলতে গিয়ে থেমে গেল, তারপর হঠাৎই বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। ফুপিয়ে বলে উঠল, আমি বাড়ি যাব। দহন হাত থামিয়ে দিল। তার চোখের ভেতর ঝড় জমল, তবে বাইরে মুখের ভাব তেমন বদলাল না। কি বললি? মেহরিন ঠোঁট কেঁপে উঠল, চোখের জল গড়াতে লাগল বুকে। ফিসফিস করে বলল, আপাতত আমাকে তালুকদার বাড়িতে নিয়ে যান, প্লিজ। দহন দীর্ঘশ্বাস ফেলে মাথা কাত করল, তারপর ঠোঁট খানিক বাঁকা করে বলল, বলছি তো আমাদের বাসর হওয়ার পরে নিয়ে যাব। মেহরিন মাথা তুলতেই চোখে ভয়। দহন এবার গম্ভীর সুরে বলল, আগে নিয়ে গেলে যদি তোর বাপ ভাই আবার হামলা করে তখন কি হবে? মেহরিন অবুঝ বাচ্চাদের মতো করে জিজ্ঞাসা করল, কি হবে? দহন চোখ তুলে তাকালো, ঠোঁটের কোণে ধীর হাসি খেলল, তখন আমাদের বাসর ক্যান্সেল হয়ে যাবে। আর আমি বুক ফুলিয়ে বলতে পারবো না যে আমাদের বাসর হয়ে গেছে। মেহরিনের কান্না সেই মুহূর্তেই থেমে গেল। চোখ দুটো গোল হ্যাজেল রঙে মনি আরও চওড়া হয়ে উঠল। মনে মনে শুধু একটাই প্রশ্ন দপদপ করে উঠল, এই লোকটা কি একদম পাগল? দহন মেহরিনের সেই চোখের দিকে তাকিয়ে বলল, ওইভাবে তাকিয়ে লাভ নেই, তকে নিয়ে যাব না। মেহরিন ঠোঁট কামড়ে রাগ চেপে ব্যথা চেপে বলল, আপনি অনেক বাজে। দহন কিছু বলল না, কেবল এক ভ্রু উঁচু। মেহরিন এবার গালের দিকে হাত নিয়ে গিয়ে বলল, আমার গালের অবস্থা কি করেছেন দেখছেন? আপনার সাথে সারা জীবন কিভাবে থাকবো, একদিনেই আমার গালের অবস্থা বাজে করে ফেলেছেন। দহন ধীরগতিতে তার আঙ্গুল গালের সেই লালচে দাগে ছুঁয়ে গেল, স্পর্শে এমন শীতলতা, কিন্তু কথায় সেই আগুন। সারা জীবনই থাকবি, আর আমার বউ হলে একটু চিহ্ন থাকবে। যখনই তুই আমাকে রেখে চলে যেতে চাইবি তখনই এই দাগগুলো তোকে মনে করিয়ে দিবে আমি তুই। শুধু আমার এখন তো শুধু গালে 2 দিন যেতে দে, পুরো শরীরের এরকম দাগ থাকবে। মেহরিন হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমাকে ছাড়ুন, আমি বিছানায় বসবো। সব সময় এভাবে কোলে নেওয়ার কি আছে বুঝি না, অসভ্য লোক। দহন কোনো কিছু না বলে মেহরিনকে আস্তে অবাক করার মতো কোমলতায় বিছানায় বসিয়ে দিল। তারপর বুকভরা নিঃশ্বাস ফেলে বলল, এইটা ঠিক। মেহরিন চুপ করে রইল। দহন ঘাড় কাত করে কণ্ঠ নিচু করল, তুই কোলে উঠলে অন্য কিছু করতে মন চাই, তার থেকে ভালো তুই বিছানায় বসো। কথাটা এতটা সরাসরি যে মেহরিনের কানে যেন এক ধাক্কা লাগল। গাল গরম, দুটি হাত আঁচলের ভেতর মুছড়ে ধরল। দহন থামল না, আমি ধৈর্যশীল মানুষ, তাই তোকে কত সময় দিছি। মেহরিন মাথা নিচু করে মনে মনে বলল, ধৈর্য কোন দিক দিয়ে? দহন আবার কাছে এসে ঠোঁটের কোণে সেই দুষ্টু বাঁকা হাসিটা বসিয়ে বলল, কিন্তু একটা কথা। মেহরিন এবার তাকালো দহনের দিকে, চোখে অবাক ভয় আর অদ্ভুত কৌতূহল নিয়ে। দহন চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল মেহরিনের দিকে, তারপর দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখ আধবোজা করে বাঁকা হেসে ধীরে ধীরে মাথা দুলিয়ে বলল, তুই সবুজের সাথে রেড কেন পরলি? এটা আমার কাছে কেমন জানি লাগলো। বাক্যটা খাপছাড়া কিন্তু চোখে স্পষ্ট, রাগ আর নেশা মিলেমিশে অদ্ভুত কিছু। দহন আবার ঠোঁট কামড়ে নরম গলায় বলে, কিন্তু আমার রেড অনেক পছন্দ। ব্যাপার না। মেহরিনের বুঝতে কিছুক্ষণ লেগে গেল। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দহনের দিকে, যেন চোখে প্রশ্ন হাজারটা কিন্তু মুখে শব্দ আটকে। হঠাৎ বুঝে উঠতেই চোখ বড় বড় হয়ে গেল, গলা শুকিয়ে গেল, কণ্ঠ আটকে গেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি তো রুমে চেঞ্জ করছিলাম। আপনি তখন বাড়ি ছিলেন নাকি? কিভাবে জানলেন? দহন খুব ধীরে ধীরে মাথা তুলল, ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসি যেটা দেখে মনে হয় ইচ্ছে করেই আগুন ধরিয়ে দিচ্ছে। সিসি ক্যাম আছে রুমে। বাক্যটা ছুড়ে দিল খুব সহজে, যেন এটি একদম স্বাভাবিক। মেহরিনের নিঃশ্বাস আটকে গেল, বুক কেঁপে উঠল, চোখে মিলল লজ্জা, রাগ আর ভয়ের মিশ্রণ। দহন আবার বলল, কণ্ঠ এবার নিচু নেশায় ভেজা, যাই হোক তুই কিন্তু অনেক সুন্দর। থামল, মাথা কাত করল, চোখ মেহরিনের মুখ গলা, তারপর ধীরে নামল শাড়ির আঁচলের দিকে। তরো সব কিছু। মেহরিনের চোখে রাগ, গলায় লজ্জা আর শরীরে কাঁপুনি সব একসাথে গুলিয়ে উঠল। সে হিসহিসে কাপা কণ্ঠে বলল, আপনি এটা কিভাবে করলেন? আপনি সত্যি সত্যি অসভ্য। কথাটা বলেই চোখ নামিয়ে ফেলল, গাল রাঙা হাত দুটো মুঠো করে ধরা, বুক উঠানামা করছে, থামছে না। দহন হৃদয় নাচিয়ে দেখল পুরো প্রতিক্রিয়া। এক মুহূর্ত নীরব, তারপর ঠোঁট বাঁকা করল, আজব, আমি তো অ্যাকসেপ্ট করে নিয়েছি। কণ্ঠে নির্মম স্বাভাবিকতা, যেন এই কথাই সবচেয়ে যুক্তিসঙ্গত। মেহরিন দাঁতে দাঁত চেপে বলল,
আর আপনার মানার্স নেই, জানেন কারো পারমিশন ছাড়া কাউকে এভাবে দেখতে হয় না। শেষ লাইনটা খুব নরম কিন্তু খুব সত্যি। তার চোখে পানি জমে উঠেছে, রাগে নাকি লজ্জায় বোঝা যায় না। দহন ভুরু তুলল, চোখ আধ বোঝা। আরও ধীরে ধীরে এগিয়ে এলো। আমার বউ, আমি যেভাবে ইচ্ছে দেখব। শব্দগুলো নিচু ঘন বিপজ্জনক। তারপর আরও কাছে এসে গলা নামিয়ে বলল, আমি ইচ্ছে করলে তোকে এখনই আনড্রেস করে বসিয়ে রাখতে পারি আমার সামনে। চোখে পসেসিভ আগুন জ্বলছে, শুধু নিজের অধিকার, নিজের নিয়ম। কে কি বলবে কাউর কিছু বলার ক্ষমতা নাই। মেহরিন চুপ হয়ে গেল, অসহায়তায় ঠোঁট কাঁপল, হাত চোখের কাছে তুলতে গিয়ে থেমে গেল, কান্না চেপে। এই মানুষটার সামনে কথা বলাই কঠিন। ওর মধ্যে এমন অবাধ্য, এমন নির্মম আত্মবিশ্বাস, যা ভাঙার ক্ষমতা কারো নেই। মনে মনে শুধু একটা কথা আওড়াল, এই অসভ্য নির্লজ্জ এর সাথে কথা বলাই বেকার। বিকেল 5টা। বিকেলের রোদ তখন জানালার কাছে জমে কেবল কমলা আভা হয়ে ঝুলে আছে। অফিসের লেদার চেয়ারে হেলে বসে আছে দহন, এক পায়ে অন্য পা তুলে সিগারের ধোঁয়া টেনে টেনে ছড়িয়ে দিচ্ছে। চারপাশে কনফারেন্স টেবিল, ফাইল, শটগানধারী বডিগার্ড, সব মিলিয়ে এক অদৃশ্য চাপ। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে শুদ্ধ। দেহভঙ্গি বলছে, খবরটা ভালো না। দহন চোখ সরু করে বলল, কি বলবি বল। শুদ্ধ গলা পরিষ্কার করল, কিছুক্ষণ দোটানায় থেকে বলল, বসো, একটা কথা ছিল। ম্যামের বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। দহনের ভুরু এক মুহূর্তের জন্য ঠাহর মতো নাড়ল, চোখ নিচের টেবিলে স্থির। এখন ঠিক আছে। শুদ্ধ মাথা নিচু অবস্থা বলল, এখনো হসপিটালেই আছে, অবস্থা এখন স্টেবল। ডাক্তার বলছে ডেঞ্জার কাটছে, কিন্তু বাসায় যায়নি এখনো। কেবিনে নিস্তব্ধতা জমল। দহনের ঠোঁটের কোণে অল্প একরকম ঠান্ডা ব্যঙ্গ দেখা গেল। অন্যের ভালোবাসা কু নজর দিলে এই রকমই হয়। শুদ্ধ মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। মনে মনে আওড়ালো, নির্লজ্জ লোক, ভাগ্নিকে বিয়ে করে আবার বড় বড় কথা বলে, কিন্তু মুখ স্বাভাবিক। দহন এবার সোজা হয়ে চেয়ারে বসল, চোখে সামান্য কঠোরতা, সামান্য সতর্ক। সে যাই হোক, মেহরিনের কানে যেন এসব না যায়। গলাটা ছিল স্টিলের মতো, আদেশ, সতর্কীকরণ আর এক অদ্ভুত দায়িত্ববোধ, যে মানুষটা অন্যের মেয়েকে পসেসিভভাবে নিজের করে নিয়েছে, সে আবার একই মেয়েকে দুঃসংবাদ থেকে আড়াল করতেও চায়। শুদ্ধ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, বসো। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ঢুকলে রাশেদ তালুকদার। দহন তা দেখে শুদ্ধ করে ইশারা করে বাইরে যেতে বলল। শুদ্ধ মাথা নিচু করে বেরিয়ে গেল। রাশেদ তালুকদার গম্ভীর মুখে হেঁটে এসে দহনের বিপরীতে চেয়ারে বসল। চেয়ারের হাতলে আঙুল দিয়ে কড়কড় শব্দ তুলছে, তার বিরক্তি প্রকাশের অন্যতম পরিচিত লক্ষণ। দহন সোজা হয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। রাশেদ তালুকদার ঠান্ডা চোখে তাকে দেখে বললেন, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি মেহরিনের মধ্যে কি দেখলে, কি এমন বিশেষতা ওর? দহনের ঠোঁটে ধূর্ত এক অর্ধহাসি ফুটল। ওকে দেখলেই আমার কুরকুরানি উঠে, তাই বিয়ে করছি। আবার কি আলাদা করে দেখা লাগবে? রাশেদ তালুকদারের কপালের শিরাটা যেন টনটন করে উঠল। নিচু কণ্ঠে বলল, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার বাবা। দহনের ঠোঁটের কোণা আরও উঁচু হল, আমি ভদ্রভাবেই বলতেছি। এক মুহূর্ত নীরবতা। কেবিনের এসি ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু পরিবেশে হালকা চুলকানো উত্তেজনা। দহন এবার সোজা হয়ে বসল, দৃষ্টিতে ঝাঁজ। আর কথা হইল, তুমি আমাকে ওইদিন চর মারলা কেন? আমি কিন্তু আপনার কাজ আর করব না। রাশেদ তালুকদার এবার থমকে গেল। মুখের অভিব্যক্তি মুহূর্তেই শান্ত হয়ে গেল, যেন কোনো যুদ্ধ থেমে গেল। আরে বাবা, আমি তো সবার সামনে নিজের সম্মান রাখার জন্যই মারছিলাম। ও তো অত উত্তেজনার ব্যাপার না। দহন চোখ সরু করল, কণ্ঠটা এবার একটু নরম, কিন্তু নিচে জমে থাকা অভিমান খালি চোখেই ধরা পড়ে। তাই আমাকে মারলেন? রাশেদ তালুকদার এবার নিঃশ্বাস ফেলে বলল, বুঝলাম, ভুল হইছে। ঠান্ডা হও, তোমাকে আর কেউ কিছু বলবে না। মেহরিনের বাড়ির সাথেও কথা বলে নিব, সব ঠিক হয়ে যাবে। দহন আর কিছু বলল না, চেয়ারে হেলান দিল, চোখ বুজল, যেন কথার ভিতরের ঝড় থেমে গেছে। আর রাশেদ তালুকদার সে দহনের দিকে তাকিয়ে বাঁকা হেসে উঠল, সেই বাঁকা হাসিতে অদ্ভুত রহস্য মিশ্রণ। কেবিনের আলো বদলালো, নীরবতা দীর্ঘ হল। ড্রয়িং রুমের বাতাসটা ভারী হয়েছিল। কারো কণ্ঠস্বর একটু উঁচু হলেই মনে হচ্ছিল দেয়াল পর্যন্ত কেঁপে উঠছে। আরিফ শিকদার তার পাশে থাকা রাশেদ তালুকদারের দিকে তাকিয়ে থরথরত কণ্ঠে বলে উঠল, বলছেন এসব? রাশেদ চাচা, কিভাবে এত তাড়াতাড়ি সব নর্মাল হয়ে গেল আপনার কাছে? আপনার ছেলে কি করেছে ভুলে গেছেন? আমার মেয়েটাকে জোর করে বিয়ে করেছে, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না।
পাশে বসা ফাতেমা সিকদারও আর থামতে পারল না, চোখে লালভাব, কণ্ঠে অভিমান। চাচা, আপনি কিভাবে এভাবে মেনে নিতে বলছেন? এটা মেনে নেওয়া আদৌ সম্ভব? রাশেদ তালুকদার দুজনের কথাই ধৈর্য নিয়ে শুনল, চোখ নামিয়ে চশমাটা টেবিলে টোকা দিল দুবার, তারপর শান্ত গম্ভীর কণ্ঠে বলল, বিয়ে হয়ে গেছে, আর এটা হারাম নয়। এখন অকারণে নিজেদের ভিলেন বানানোর কি দরকার? ইথান টেবিলের কাছে আঙুল ঠুকঠুক করতে করতে হঠাৎ বলে উঠল, কিন্তু এইভাবে কিভাবে হবে? নানা সমাজ কি বলবে? এই সম্পর্ক ভালো চোখে দেখবে না। রাশেদ তালুকদার মাথা উঁচু করে তাকালো, কণ্ঠে কোনো উত্তেজনা নেই, শুধু ক্লান্তি। হবে হবে, মানলে হবে। মানুষের জীবন মানেই তো অর্ধেক সমস্যার সমাধান। আর সমাজের কথা বাদ দে, সমাজ মানুষের বলবেই, তাই ওদের সব কথাই পাত্তা দিতে হবে। মিষ্টি কৌতূহলী উদ্বিগ্ন চোখে বলে উঠল, কিন্তু আপু এখন কোথায়? রাশেদ তালুকদার এবার দীর্ঘশ্বাস ফেলল, যেন বুকের ভেতর কত দিনের ভার মিশে আছে সেই নিঃশ্বাসে। তোর আপু আছে দহনের সাথে, ও বলেছে মেনে না নিলে মেহরিনকে বাড়ি আনবে না। ড্রয়িং রুমের সকলেই থমকে গেল, বাক্যটা যেন শীতল কাটার মতো গিয়ে বিঁধল। আরিফ শিকদার দাঁত চেপে বলল, ও খুনখারাপি করে, ওর জীবনের কি দাম আছে? কখন কোথায় মরে পড়ে থাকবে কে জানে। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর রাশেদ তালুকদার গম্ভীর কণ্ঠে বলল, আমাদের জীবনেরও কি কোনো গ্যারান্টি আছে? কারো জীবনে গ্যারান্টি আছে, মৃত্যু তো বলে আসে না। শব্দগুলো শুষ্ক, বাস্তব আর মেনে নেওয়ার মতো ভারী। সবার চোখে এবার এক অদ্ভুত নীরব বোঝাপড়া, বিরক্তি আছে, রাগ আছে, কিন্তু সত্যের সামনে লড়াই করার মতো শক্তি কেউই রাখে না। তালুকদার বাড়ি এখন নিস্তব্ধ, রাত ৮টার ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত শোনা যায়। সবাই নিজেদের রুমে, দিনভর কথার লড়াই, চিন্তা আর মন খারাপের পর বাড়িটা যেন ক্লান্ত হয়ে পড়েছে। ড্রয়িং রুমের নরম লাইটের নিচে আবিরা পানির বোতল হাতে যখন ফিরছে, তখনই সার্ভেন্ট দরজা খুলল আর ভিতরে ঢুকল শুদ্ধ। আবিরা থমকে দাঁড়ালো, চোখের ভ্রু খানিকটা উপরের দিকে। আপনি? শুদ্ধ মাথা নিচু করে ভদ্রভাবে বলল, আসলে বসের কিছু জিনিস লাগবে, নিতে এসেছি। আবিরা ঠোঁট কামড়ে চিন্তায় পড়ল। আচ্ছা চলুন, আমিও যাই। শব্দে না থাকলেও আচরণে ছিল কৌতূহল আর অল্প উত্তেজনা। শুদ্ধ শুধু হুম করে মাথা ঝাঁকালো। আবিরা সামনে, তার পায়ের জুতা কার্পেটে নরম শব্দ করে এগোয়, আর শুদ্ধ পেছনে, সিঁড়ির ধাপে ধাপে দুজনের ছায়া দেয়ালে লম্বা হয়ে পড়ে। দহনের রুমে ঢুকতেই ডিওডোরান্ট আর টোব্যাকোর মিশ্র গন্ধ ছড়িয়ে পড়ে, বাড়ির সব রুমের চেয়ে এই রুম আলাদা, ভারী কর্তৃত্বময়। শুদ্ধ ড্রয়ারের দিকে এগিয়ে গেল, দক্ষ হাতে দরজা খুলল, ফাইল, চাবি আর কিছু ছোটখাটো জিনিস বের করতে লাগল। আবিরা পাশেই দাঁড়িয়ে, কিছু না বলেও তার চোখে ছিল হাজার প্রশ্ন আর অল্প নার্ভাসনেস। শুদ্ধ আর চোখে দেখছিল, একটা সেকেন্ডও বেশি না, তবে দেখাটাই যথেষ্ট ছিল বোঝার জন্য। অবশেষে আবিরা নরম গলায় বলল, আপনি কি জানেন ভাইয়া কবে আসবে? ভালোবাসার টোন ছিল না, ছিল টেনশন, যত্ন আর অল্প ভয়। শুদ্ধ হালকা হাসল, তবে হাসিটা মুখে চোখে নয়। আবিরার অগোচরে ওর মাথায় ঝড়। এই মেয়েটা ওকে ভালোবাসে, এটা আজ না, বহু আগেই বুঝেছে শুদ্ধ। ভালোবাসার ছোট ছোট লক্ষণ, ছোট ছোট নজর, ছোট ছোট অজুহাত, তার সাথে কথা বলা, দেখা করার চেষ্টা, সব খেয়াল করেছে ও। কিন্তু শুদ্ধ কখনো সেই আগুনে তেল ঢালেনি। কারণ ওর ভেতরেও ছিল অদ্ভুত এক সংবেদনশীলতা, প্রশ্রয় দিলে ওদের দুজনেরই খারাপ পরিণতি হবে। আবিরা ফুলের মতো পরিষ্কার, উজ্জ্বল, পরিবারে আদরের। আর শুদ্ধ সে জড়িত অস্ত্র, রক্ত, গুম, বাণিজ্য, বেআইনি কারবার আর সাইলেন্ট মৃত্যুর সাথে। ওর জীবনে প্রেম মানে বিলাসিতা। বাঁচার গ্যারান্টি নেই যে কোনো সময় মৃত্যু নিশ্চিত। কিভাবে এমন নিষ্পাপ মেয়েটাকে নিজের পাপের দুনিয়ায় টেনে নেবে, ভাবতে ভাবতেই ওর কাঁধ সামান্য নেমে গেল, একটা দীর্ঘ নিঃশ্বাস গলায় আটকে, চোখে আটকে, বুকেই মরে গেল। শুদ্ধ জিনিসগুলো ব্যাগে ভরল, তারপর বলল শান্ত স্বরে, যেন সব ভেবে আগেই ঠিক করে রেখেছিল, আসবে খুব শিগগির, আপনি চিন্তা করবেন না। আবিরা ছোট্ট করে বলল, ওহ আচ্ছা। তারপর 2 সেকেন্ড থেমে আবার বলল, আপনি আমাকে তুমি বলবেন? আপনি বললে ভালো লাগে না। শব্দগুলো আসলো খুব ধীরে, কিন্তু লজ্জাটা ছিল তীব্র, গালজুড়ে গোলাপি রঙে ছড়িয়ে। শুদ্ধ হাত থামিয়ে বলল, আপনি আমার বসের বোন, সেই হিসেবে আপনি আমার ম্যাম। সুরটা মাপা, নিয়ন্ত্রিত, সীমারেখা টেনে দেওয়া। বলেই ব্যাগ তুলে বেরিয়ে যেতে লাগল। আবিরা তোরাক করে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন? শুদ্ধ এবার থামল, পুরোপুরি ঘুরে তাকালো না আবিরার দিকে, শুধু কাঁধের ওপর দিয়ে। চোখে সোজা দৃষ্টি, গলায় অদ্ভুত শান্ত সুর। আপনার সাথে কিছু কথা ছিল। আবিরার চোখ বড় হয়ে গেল।
শুদ্ধ বলল, কালকে কলেজ থেকে ফেরার পথে আমাকে একটু সময় দিতে পারবেন? আবিরার মনে হলো মুহূর্তে আকাশের চাঁদ রোদের দুটি আর 7 রঙের জোনাকি একসাথে এসে পড়েছে আবিরার চোখে, কিন্তু বাইরের আবিরা খুব শান্তভাবে বলল, অবশ্যই। গলায় কাঁপুনির রেখাও লুকালো চমৎকারভাবে। শুদ্ধ আর কিছু বলল না, শুধু হালকা মাথা দোলালো, দরজা খুলল, বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আবিরা 2 হাত মুখে চেপে দম করে লাফ দিল, চোখ ভরা আলো, বুক ধুকপুক করছে যেন খুব দ্রুত। ও আল্লাহ, কালকে। তারপর নিজের বালিশ টেনে ধরে বিছানায় পড়ে গেল, চুল এলোমেলো, মুখে বর্ষর হাসি, একটা সত্যিকারের খাঁটি অনির্বচনীয় হাসি। ও এখন কার রুমে আছে সেই দিকে কোনো খেয়াল নেই। সকাল 5টা। আকাশের পূর্ব দিগন্তে হালকা কমলা রং ফুটে ওঠেনি এখনও, চারদিকে কুয়াশা নেমে আছে যেন কোনো অচেনা স্বপ্নের পর্দা। শীতটা এতই তীব্র যে নিঃশ্বাস ফেললেই ধোঁয়া বেরিয়ে আসে। দহন আর মেহরিন নীরবে জিপে বসে। জিপের কাছে কুয়াশা জমে আছে। গাড়ির রেডিও বন্ধ, শুধু ইঞ্জিনের গম্ভীর শব্দ। মেহরিন আজ নীল শাড়ি পরেছে, তার উপর মোটা শাল জড়ানো, শীতে ঠোঁটের কাছে ছোট্ট কাঁপুনি, কিন্তু চোখে কৌতূহল। দহন স্টিয়ারিংয়ে হাত শক্ত করে, সামনে রাস্তার দিকে চোখ রাখলেও মনে হয় ভেতরে কোথাও অন্য হিসেব চলছে। অবশেষে নীরবতা ভাঙল মেহরিনি, আমরা কোথায় যাচ্ছি? দহন হালকা গম্ভীর কণ্ঠে বলল, এই দিকে একটা ছোট্ট গ্রাম আছে। শীতের সকালে সরিষা ক্ষেত দেখতে ভীষণ সুন্দর লাগে। একটু থেমে চোয়াল শক্ত করে যোগ করল, বউ নিয়ে দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আজকে দেখতে যাচ্ছি। বউ শব্দটা শুনে মেহরিনের কানে লাগল, কিছুটা লজ্জা পেল, চোখের পেছনে লালচে ভোরের আলো পড়ে তাকে আরও শান্ত দেখায়। মেহরিন ঠোঁট কামড়ে বলল, সারাদিন তো থাকেন খুন খারাপি নিয়ে, এসব দেখার সময় পান কোথায় আবার? দহন হঠাৎ এক চিলতে হাসল, সে রকম হাসি যা তার মুখে খুব কম দেখা যায়। চোখ রেখে সামনে বলল, কেন, মানুষ খুন করলেই কি ভালো জিনিস দেখতে পারবো না নাকি? কথাটা মনে শোনা, কিন্তু ভিতরে এক অদ্ভুত উষ্ণতা। জানালার বাইরে রাস্তা বেঁকে যাচ্ছে, কুয়াশার ভেতর গ্রামটা আরও কাছে আসছে, আর জিপের ভেতরে জনের দূরত্বটা অজান্তেই একটু করে কমছে। কিছুক্ষণ পর জিপটা সরু কাঁচা রাস্তা পেরিয়ে থেমে গেল বিশাল সরিষা ক্ষেতের সামনে। চোখের সামনে বিস্তৃত সবুজের উপর হলুদের ছড়ানো রং, দূর থেকে কুয়াশা সরিষার মাথায় ঝুলে আছে যেন কোনো নরম চাদর। দহন দরজা খুলে নামল। মেহরিনও নামল একই সাথে। বাতাসে সরিষার ফুলের কাঁচামিষ্টি সুবাস। চারদিকে চুপচাপ, ভোর এখনও ঠিক জেগে ওঠেনি। পাখির ডাক ভোরকে হালকা করে নাড়া দিচ্ছে, কিন্তু মানুষের সোদা শব্দ নেই কোথাও। মেঘলাধূসর কুয়াশা যেন ঘুমন্ত গ্রামের চোখে এখনও হাত বুলিয়ে দিচ্ছে। দহন মেহরিনের পিছনে এসে দাঁড়াল। তার কণ্ঠ নরম, কিন্তু স্বভাবসুলভ, সেই গাম্ভীর্যটা ঠিকই আছে। ডেইজি হানি, কেমন লাগছে? মেহরিন চারপাশে তাকায়, চোখে শিশিরের মতো ঝলক। ফিসফিস করা কণ্ঠে বলে, অনেক ভালো, খুবই। একটু থেমে আবদারের সুরে বলল, আমি একটু হাঁটব জুতা খুলে? কুয়াশার ভেতর হাঁটলে কি যেন লাগে। দহন ঠোঁটের কোণে সামান্য হাসি টেনে বলল, অবশ্যই মিসেস তালুকদার। মেহরিন নিচু হয়ে জুতা খুলল। তার পায়ের পাতায় কুয়াশা আর শিশিরের স্পর্শ, ঠান্ডা কিন্তু নরম। ও হাঁটতে শুরু করল সরিষার ডিঙানো পথ ধরে। দহন হাত পকেটে রেখে তার পিছনেই হাঁটে। সে ধীরে হাঁটে, গতি যেন মেহরিনের সাথে মিলিয়ে, যেন ছন্দ ভাঙতে চায় না। কুয়াশা আর হলুদের ভেতর দিয়ে দুজন হাঁটছে, কোনো কথা নেই, শুধু ভোরের নীরবতা। কিছুক্ষণ কুয়াশা ভেদ করে হেঁটে যাওয়ার পর হঠাৎ দহনের পায়ের শব্দ বদলে গেল। ভারী ও নিঃশব্দ। মেহরিন সম্ভবত বুঝতেই পারেনি কুয়াশার ধোঁয়ায় ডুবেছিল। অচানক দহন মেহরিনের কবজির কাছে হাত বাড়িয়ে শক্ত করে ধরে টেনে নিল নিজের দিকে। টানটা এত হঠাৎ আর এত জোরে ছিল যে মেহরিন টালি সামলাতে পারল না, সরাসরি দহনের বুকের উপর পড়ে গেল। তার গা থেকে বারুদ ধোঁয়া আর পুড়ে যাওয়া পেট্রোলের মতো গন্ধ, ভয়, রহস্য আর অস্থিরতা মিশে আছে সেই গন্ধে। মেহরিন সরে যেতে চাইল, কিন্তু দহন এবার পেছনে থেকে 2 হাত দিয়ে তাকে শক্ত করে নয়, ঝাপটে ধরল। ধরাটা ক্ষমতার অধিকারবোধের আর একটু নেশাগ্রস্ত আগ্রাসনের মতো। মেহরিন কুঁচকে বিরক্ত কণ্ঠে বলল, কি হয়েছে, সব সময় এই ঘষাঘষি করেন কেন, দূরে থাকেন? দহনের ঠোঁটের কোণে বেঁকে যাওয়া সেই ডার্ক হাসি, এটা প্রেমের না, এটা নেশারও না। এটা যেন তার নিজের জগতে কারো প্রবেশের স্মারক। সে ধীরে ঝুঁকে এলো, মেহরিনের কানের এত কাছে মুখ নিল যে তার নিঃশ্বাস ঠান্ডা ভোরের শিশিরের মতো গাল ছুঁয়ে গেল। ফিসফিস করে বলল, ডেইজি হানি, একটু বিরতি। আজকে কিন্তু 2 দিন শেষের সকাল।
দহনের কথার সাথে সাথে মেহরিনের চোখ ফেটে গেল, মনে হলো যেন হৃদয়টা থেমে গেছে। তাহলে কি লোকটা এখানে? কেঁপে ওঠা কণ্ঠে মেহরিন বলল। চারপাশে শুধুই কুয়াশা আর সোনালি সরিষার ঢেউ। পাখিদের কিচিরমিচির বাদ দিয়ে অদ্ভুত শান্তি ছড়াচ্ছিল, কিন্তু মেহরিনের মনে ভয় আর অনিশ্চয়তার অন্ধকার নেমে এসেছে। মেহরিন কাপা কণ্ঠে বলল, এটা সরিষা ক্ষেত আর আমরা ঘুরতে এসেছি। দহন মৃদু হেসে কণ্ঠ ফিসফিস করল। সো হোয়াট? মেহরিন হকচকিয়ে বলল, এটা সম্ভব না, যদি কেউ দেখে ফেলে তখন। দহন চোখে তীব্র আগুন ঝলসে বলল, আমার বউ, আমার সেখানে যা ইচ্ছে করব, কোনো বালকে আমি ভয় পাই নাকি দেখলে দেখবে? কথাখানা বলে মুহূর্তের মধ্যে দহন মেহরিনের শরীরের উপর থাকা মোটা শাল ছুঁড়ে ফেলল মাটিতে। হঠাৎই কুয়াশার মধ্যে তার গায়ে শীতল বাতাস লাগল আর মেহরিন ভয়ে ভরে চিৎকার করতে গিয়ে কণ্ঠ থেমে গেল। আপনি কি করছেন? হকচকানো কণ্ঠে সে বলল। দহন চোখে আগুন জ্বালিয়ে বলল, মুডে আছি ভাগ্নি, বিরক্ত করিস না। কথার সঙ্গে সঙ্গে সে মেহরিনের ঘাড়ে ঠোঁট রাখল নিঃশব্দে হালকা চাপ দিয়ে। মেহরিন হঠাৎ থমকে গেল, শরীরের প্রতিটি কণায় কাঁপন ছড়িয়ে পড়ল। দহন আর এক মুহূর্তও ছাড়ল না, ধীরে ধীরে শাড়ির আঁচল ভেদ করে তার হাত উন্মুক্ত উদ্রে পৌঁছাল। মেহরিন ছোট্ট শরীর জোরে কেঁপে উঠল, হৃদয়টি যেন গলাধাকর করে দ্রুত ধাক্কা খাচ্ছিল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হল না। দহন শক্ত করে পিছনে থেকে জোরে ঝাপটে ধরল পিঠে, তার ঠোঁট দিয়ে চুমুর বর্ষণ শুরু হল। মেহরিনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল, বুকের উঠানামা ক্রমশ তীব্র হচ্ছিল। বহুক্ষণ এই নিঃশ্বাসের খেলায় শরীরগুলো একে অপরের সাথে বেঁধে গেল। আচমকাই দহন এক ধাক্কায় মেহরিনকে ঘুরিয়ে নিজের দিকে টেনে নিল। মেহরিনকে ঘিরে ঘাম আর ভয় মিশ্রিত উত্তেজনা ছড়িয়ে পড়ল, হৃদয় তীব্র গতিতে ধকধক করতে লাগল। তার বুক অতিরিক্ত উঠে নামছিল আর চোখ বড় হয়ে কুয়াশার মধ্যে দহনের দিকে তাকিয়ে রইল, এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেছে। এসব দৃশ্য দেখেই দহন আরও বেশি উন্মাদ হয়ে গেল। হঠাৎ এক মুহূর্তে সে মেহরিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। মেহরিন চোখ বড় করে বিস্মিত হয়ে দেখল তার হৃদয় তীব্র ধকধক করছে। দহন তার চুমুর তীব্রতা বাড়িয়ে দিল, যেন মেহরিনের ঠোঁট গিলে নিতে চাইছে। প্রথমে মেহরিন কিছুক্ষণ ছোটাছুটি করল, হাত পা লাল হয়ে উঠল, হৃদয় হঠাৎ বেড়ে যাওয়া উত্তেজনায় ভরা। কিন্তু দহনের দৃঢ়তা এতটাই অটল যে কিছুক্ষণের মধ্যেই সে শান্ত হয়ে গেল। দহন একটানা প্রায় 15 মিনিট চুমুর ছোঁয়া অব্যাহত রাখল। তারপর ছেড়ে দিতেই মেহরিন কিছু বলতে যাবে, পুনরায় দহন ওর ঠোঁট শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ ছেড়ে দিলে মেহরিন হাঁপাতে হাঁপাতে দম নেওয়ার চেষ্টা করল। দহন ধীরে ধীরে বলল, এবার যদি কথা বলে আমাকে ডিস্টার্ব করিস তবে তোর যতই দম বন্ধ হোক আমি তোকে ছেড়ে দেব না। মেহরিন চুপ হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। দহন আর এক মুহূর্তও ধৈর্য হল না, সে মেহরিনের গলায় মুখ গুজে চুমু খেতে লাগল। মেহরিন এবার পুরো শরীর কেঁপে উঠল, হৃদয় তীব্রভাবে ধকধক করতে লাগল। তার ভয় আর উত্তেজনা এক অদ্ভুত মিলনে মিশে গিয়েছিল। হঠাৎ দহন মেহরিনকে ধরে সরিষা ক্ষেতের মাঝের ছোট পথের ধারে শুয়ে ফেলল। মেহরিনের হৃদয় তখন ভয় আর উত্তেজনার অচেনা ঢেউয়ে কাঁপছে, তার আর কোনো নিস্তার নেই, চারপাশে শুধু সকালে কুয়াশা আর সরিষার সুবাস। দহন এক হাত দিয়ে কৌশলে মেহরিনের নীল শাড়ি খুলে ফেলল। মেহরিন কাঁপতে লাগল, তার গাল লাল হয়ে গেছে, লজ্জায় হৃদয়ের স্পন্দন অপ্রশান্ত হয়ে ধক ধক করছে। দহন বাঁকা হেসে বলল, বেশি চিৎকার করিস না, না হলে কেউ এসে দেখে ফেলবে। যদিও আমি এতে একটুও লজ্জা পাব না, কারণ আমার তো লজ্জা নেই, কিন্তু তুই লজ্জা পাবে। মেহরিন কণ্ঠ কাঁপিয়ে বলল, ছেড়ে দিন প্লিজ। দহন ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে এসে ফিসফিস করল, আজকে আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে সুন্দরী? কথা শেষ করতেই দহন আবার মেহরিনের গলায় মুখ গুজে দিল। মেহরিনের ছোট্ট দেহটা কেঁপে উঠল, বুকের ওঠানামা বেড়ে গেল, আর তার চোখের ভয় আর লজ্জা, চারপাশে কেউ না থাকায় এই মুহূর্ত যেন আরও গভীর হয়ে উঠল। মেহরিন হাত দিয়ে বাধা দিতে চেষ্টা করল, কিন্তু দহন এক হাত দিয়ে তার দুই হাত শক্ত করে মাথার উপরে মাটিতে চেপে ধরল। মেহরিন ছোট্ট দেহ কেঁপে উঠল, বুকের ওঠানামা বেড়ে গেল, আর চোখের ভয় আর লজ্জা এক অদ্ভুত উত্তেজনায় মিলিত হল। দহন আরও উন্মাদ হয়ে উঠল, তার চোখে ঝলমল করছে অবাধ কৌতূহল আর আগ্রাসী প্রণয়। মেহরিনের চিৎকার চারপাশে হারিয়ে গেল, কানে পৌঁছল না, মাত্র তার শরীরের কাঁপন আর দহনের শক্ত গ্রাসি দখল করল এই সকালকে। মেহরিনের চোখে অজরে পানি জমে গেছে, গালের লালচে রং আরও তীব্র হল, আর দহনের হাতে অজান্তে তার নরম দেহ আরও বেশি আবেগে ভরে উঠল। চারপাশে সরিষার কুয়াশা, সকালবেলার হালকা বাতাস, মাটি সব মিলিয়ে তৈরি হলো এক অন্যরকম অদ্ভুত রোমান্টিক সকাল। 7 দিন পর বিকেলের নরম আলো বেলকনির রেলিং ছুঁয়ে পড়ে আছে। দূরে আকাশটা ধূসর,
না পুরো মেঘলা না পুরো পরিষ্কার, ঠিক আবিরার মনের মতোই। সে বেলকনির কোনায় চুপচাপ বসে আছে, হাঁটু দুটো বুকের কাছে টেনে, চোখ দুটো ফোলা, কিন্তু কান্না থামছে না। 7টা দিন, শুনতে খুব বেশি নয়, অথচ এই 7 দিনে ওর ভেতরে যেন 7টা যুগ ভেঙে পড়েছে। সেদিন শুদ্ধের কথা এখনো কানে বাজে। কতটা কঠিন, কতটা নির্দয়ভাবে বলেছিল, আমাদের সম্পর্ক কখনোই এগোনো সম্ভব না। একটুও দ্বিধা নেই, এক ফোঁটা নর্মতা নেই। আবিরা নিজের সব সাহস জড়ো করে হৃদয়ের কথা বলতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল ভালোবাসা কখনো হিসাব করে আসে না। কিন্তু শুদ্ধ শুনতেই রাজি হয়নি, যেন আগেই সিদ্ধান্ত নেওয়া দরজাটা চিরতরে বন্ধ। আবিরা চোখ মুছে আবারও ফুপিয়ে উঠল। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, এত সহজে কেউ এমন করে কিভাবে, না বলতে পারে। ঠিক তখনই পিছন থেকে নরম পায়ের শব্দ। আবিরা টেরও পায়নি। মেহরিন ধীরে এসে ওর পাশে বসল। আবিরা তাকালো পাশে, মেহরিনকে দেখামাত্র আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করেই ওকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গনটাই এখন ওর একমাত্র আশ্রয়। তারপর কান্নাভেজা কণ্ঠে ভেঙে ভেঙে বলে উঠল, আমার সাথে এরকম করে কথা বলল কেন মেহরিন? আমি তো সত্যিই শুদ্ধকে ভালোবাসি, তাহলে উনি কেন পিছিয়ে গেলেন? উনি কি আমাকে বুঝিয়ে দিতে চাইলেন যে আমি ওনার যোগ্য না? এই কথাগুলো শোনামাত্র মেহরিনের বুকটা মোচড় দিয়ে উঠল। নিজের কষ্ট সে বহুবার গিলে ফেলেছে, কিন্তু আবিরার চোখের জল সহ্য করার মতো শক্তি তার নেই। ও ধীরে ধীরে আবিরার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ওকে নিজের বুকের কাছে টেনে নিল। তারপর মেহরিন নরম অথচ দৃঢ় গলায় বলল, শুন, কেউ কাউকে ছেড়ে গেলে তার মানে এই না যে তুই অযোগ্য। অনেক সময় মানুষ নিজের ভয়ে, নিজের সীমাবদ্ধতার কাছে হেরে যায়। আবিরা চোখ ভেজা অবস্থাতেই মাথা তুলে তাকালো। তাহলে উনি এমন করলেন কেন? কণ্ঠে খুব কম, হতাশা বেশি। মেহরিন একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখে জমে থাকা অদ্ভুত ক্লান্তি লুকিয়ে রেখে বলল, আমি জানি না উনি ঠিক কি ভেবেছেন, কিন্তু একটা কথা মনে রাখিস, যে মানুষ তোকে ভালোবেসে পেছনে সরে যায় সে হয়তো তোকে নয়, নিজের জীবনটাকেই ভয় পায়। আবিরা আবার ফুপিয়ে উঠল, আমি তো কিছুই চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। মেহরিন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তর ভাইয়ার সাথে কথা বলে দেখি তর ভাইয়া কি বলে। আবিরা সাথে সাথে মাথা নেড়ে আতঙ্কিত গলায় বলে উঠল, না না, ভাইয়ার সাথে না, একদম না, ভাইয়া জানলে আমাকে মেরাই ফেলবে। মেহরিন ভ্রু কুঁচকে তাকালো, তাহলে কি করবি? এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আবিরার গলা হঠাৎ ভেঙে গেল। বুকের ভেতর জমে থাকা কষ্ট এক নিঃশ্বাসে বেরিয়ে এলো। কাউকে কিছু বলতে হবে না, আমি মরে গেলেই বা কার কি আসে যায়? এই কথা শুনে মেহরিনের শরীরটা কেঁপে উঠল, চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড় দিয়ে তর গাল ফাটিয়ে দেব বেয়াদব, আর একবার এসব কথা বললে। আবিরা আর কিছু বলতে পারল না। এতক্ষণে জমে থাকা কান্না এবার নিঃশব্দে গড়িয়ে পড়তে লাগল। ও মেহরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গনটাই ওকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখছে। মেহরিনও আর নিজেকে আটকাল না, হাত দিয়ে আবিরাকে আরও শক্ত করে বুকে চেপে ধরল। কণ্ঠটা এবার নরম কিন্তু ভীষণ দৃঢ়, শোন, আমার যা ভালো মনে হবে আমি তাই করব। তুই চুপচাপ থাকবি, একা একা কিছু ভাববি না, আর কোনো বাজে কথা বলবি না, আমি আছি বুঝলি। বেলকনির নির্বতায় জনের নিঃশ্বাসের শব্দ মিশে গেল। লাহিড়ী তালুকদার ছোট টিটেবিলের এক পাশে দাঁড়িয়েছিলেন, চোখে মুখে জমে থাকা ক্ষোভ আর দীর্ঘদিনের নাবলা কষ্ট স্পষ্ট। গলার স্বরটা কাঁপছিল, তবুও তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। আপনি মেহরিনদের বাড়ি গিয়েছিলেন তাই না? ওর মা বাবাকে সব কিছু মেনে নিতে বলতেই। রাশেদ তালুকদার সোফায় গা এলিয়ে দিলেন, চোখের কোণে ক্লান্তির ছায়া, অথচ কণ্ঠে অদ্ভুত এক নিশ্চিন্ততা। ছোট্ট করে উত্তরটা দিলেন তিনি। এই একটুখানি স্বীকৃতিতেই লাহিড়ীর ভিতরের আগুনটা যেন দাউ দাউ করে জ্বলে উঠল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। আমার জীবনটা তো আপনি আগেই নষ্ট করেছেন। গলা চড়ল কথাগুলো প্রায় ছুঁড়ে দিলেন। তার উপর আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নিলেন। আজ সে এমন একটা সম্পর্কে বিয়ে করছে, যেখানে এত প্রশ্ন, এত অন্ধকার, তবুও আপনি তাকে একবারও শাসন করছেন না। লাহিড়ীর রাগী কণ্ঠে রুমটা মুহূর্তে ভারী হয়ে উঠল। বাতাসে জমে থাকা তিক্ততা স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। রাশেদ তালুকদার চুপচাপ শুনলেন, তারপর ধীরে মাথা তুলে বাঁকা একটা হাসি হাসলেন, যেন কথাগুলো তাকে ছুঁতেই পারছে না। কেন? ঠান্ডা গলায় প্রশ্নটা ছুড়ে দিলেন তিনি। জাহিদ বুঝি তোমাকে আমার থেকে বেশি সুখ দিয়েছিল? লাহিড়ী তালুকদার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। এত বছরের চেপে রাখা যন্ত্রণাগুলো হঠাৎ করেই ফেটে বেরিয়ে এলো।
গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন তিনি, কণ্ঠে ক্ষোভ, অপমান আর দীর্ঘদিনের জমে থাকা আর্তনাদ। আমার স্বামীকে মেরে ফেলেছিলেন আপনি, কথাটা বলতেই তার বুক কেঁপে উঠল। আমার কোলে তখন 5 মাসের দহন। সেই অবস্থায় আমাকে তুলে এনে, বিয়ে না করলে ইজ্জত থাকবে না বলে বিয়ে করে নিলেন। কিন্তু বিয়ে কি ছিল? এরপর থেকে আমাকে শুধু ভোগ করার মানুষ ভেবেছেন। চোখ দুটো জ্বলে উঠল, কিন্তু সেই আগুনের আড়ালে জমে থাকা জল স্পষ্ট। আপনি কি কোনোদিন এক নারীতে আসক্ত ছিলেন? কণ্ঠটা তাচ্ছিল্যে ভরে গেল। কখনোই না, আজও না। রাতের পর রাত আপনি বাড়ির বাইরে কাটিয়েছেন, আর আমি এই বাড়ির দেয়ালের ভেতর ধীরে ধীরে মরে গেছি। একটু থেমে শ্বাস নিলেন লাহিড়ী। গলাটা ভারী হয়ে এলো। একদিন আমি জানতে পারলাম, জাহিদ বেঁচে আছে। তখন আমার ছেলের বয়স মাত্র 5। সেই খবরটা যেন আমাকে আবার নতুন করে বাঁচার আশা দিয়েছিল। কিন্তু আপনি, চোখ তুলে রাশেদের দিকে তাকালেন তিনি। আপনি আমার ছেলের চোখে আমাকে পরকীয়ার অপবাদে দোষী বানালেন। সেই কথাই ওর মাথায় ঢুকিয়ে দিলেন। ধীরে ধীরে আমার কাছ থেকে ওকেও কেড়ে নিলেন। লাহিড়ীর কণ্ঠ এবার ভেঙে পড়ল। বলুন তো, আমার বেঁচে থাকার মতো কি আছে? স্বামী নেই, সম্মান নেই, সন্তান নেই, সবই আপনি একে একে কেড়ে নিয়েছেন। রুমটা নিস্তব্ধ হয়ে গেল। লাহিড়ীর শেষ কথাগুলো বাতাসে ঝুলে রইল, ভারী, তীক্ষ্ণ আর অসম্ভব কষ্টে ভরা। রাশেদ তালুকদার কিছু বললেন না। শুধু সেই নীরবতার ভেতর দিয়ে যেন বহু বছরের পাপ আর অপরাধের হিসেব ধীরে ধীরে সামনে এসে। রাত ঠিক 10টা। বাড়ির ভেতরটা নীরব, যেন শব্দ করতেও ক্লান্ত হয়ে পড়েছে চারপাশ। দহন মেইন দরজা ঠেলে ঢুকে সোজা নিজের রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকেই চোখে পড়ল, মেহরিন নেই। এক মুহূর্ত থেমে চারদিকে তাকালো সে। তারপর চোখ গেল বেলকনির দিকে। কাচের দরজার ওপারে মৃদু আলোয় দেখা যাচ্ছে বেলকনির দোলনায় বসে আছে মেহরিন। রাতের হালকা বাতাসে ওর ওড়নার এক কোণা দুলছে। দহন সেদিকে আর এগোলো না। কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঠান্ডা পানি মুখে পড়তেই সারাদিনের ক্লান্তি একটু যেন নেমে এলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আবার তাকালো, মেহরিন এখনও বেলকনিতেই একই ভঙ্গিতে বসে আছে চুপচাপ। দহন আলমারি থেকে একটা মোটা চাদর তুলে নিল। ধীর পায়ে বেলকনির দিকে গেল। দোলনার পাশে গিয়ে বসল, কোনো কথা না বলে। মুহূর্তটায় কেমন একটা অদ্ভুত নীরবতা, না ঝগড়া, না প্রশ্ন, না অভিযোগ। হঠাৎ করেই দহন আলতোভাবে মেহরিনকে নিজের কোলে তুলে নিল। মেহরিন সামান্য চমকে উঠলেও কিছু বলল না। দহন চাদরটা মেলে দুজনকে একসাথে ঢেকে দিল। ঠান্ডা বাতাস থেকে যেন একটা অস্থায়ী আশ্রয় তৈরি হলো সেই চাদরের নিচে। মেহরিন হঠাৎ নড়ে উঠল, অস্বস্তিতে ছটফট করে বলল, ছাড়ুন বলছি। দহন বিরক্ত ধমকের কণ্ঠে বলল, চুপ করে বসো ডেইজি হানি, নয়তো সুইমিং পুলে ফেলে দিব। মেহরিন সাথে সাথে শান্ত হয়ে গেল, যদি রাতের বেলা সত্যি সত্যি সুইমিং পুলে ফেলে দেই তখন। এসব বুকের ভেতর অজানা এক ভয়ে জমে উঠল। সে চুপচাপ বসে রইল, চোখ নামিয়ে। আচমকা দহন উড়োনা খানা টেনে ফ্লোরে নিঃশব্দে ফেলে দিল। দহনের কণ্ঠে জমে থাকা রাগ ফেটে বেরোল। এসব ফাকিং বাল ছাল যেন আমার সামনে পড়তে না দেখি। আর তোকে না শাড়ি পরতে বলেছিলাম? শাড়ি পরলে রোমাঞ্চ করতে সুবিধা হয়, তাহলে এসব সাওয়ার ড্রেস পরেছিস কেন? মেহরিন কোনো উত্তর দিতে পারল না। লজ্জা আর অস্বস্তিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কেমন করে উঠছিল, অথচ মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। এই নির্বতাই যেন তাকে আরও দুর্বল করে দিল। হঠাৎ গলায় এক অচেনা উষ্ণতা টের পেল সে। দহন ওর গলার সেই কুচকুচে তিলে চুমু খেতে থাকে। প্রথমে চুমু হলেন, আস্তে আস্তে সেই জায়গা চুষে নিতে থাকে। কেমন শব্দ হচ্ছে, যেন কোনো মৌমাছি তার চাক থেকে মধু চুষে নিচ্ছে। সাথে দহনের শ্বাসের ভারী চাপটা গলার কাছে লেগে রইল। স্পর্শটা ছিল হঠাৎ অপ্রস্তুত করে দেওয়ার মতো। মেহরিন কেঁপে উঠল। একবার আর চোখে নিচে দিকে তাকালো, সাথে সাথে সে চোখ বন্ধ করে ফেলল, লজ্জায় ভয়ে আর কি করবে বুঝতে না পেরে। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরছিল, কিন্তু কোনোটাই মুখ পর্যন্ত পৌঁছাতে পারল না। হঠাৎ দহন কামড় বসালো সেই তিলের তুলতুলে স্থানে। কামড়াটা অপ্রত্যাশিত, আর তাতেই মেহরিন শিউরে উঠল। সে কষ্ট আর ভয় মিশিয়ে ফিসফিস করে বলল, ছাড়ুন প্লিজ, ব্যথা পাচ্ছি। এই কথাটুকুতেই দহন থমকে গেল। ধীরে ধীরে সে চোখ তুলে তাকালো মেহরিনের দিকে। সেই দৃষ্টিতে এমন এক উন্মত্ত ঝিলিক ছিল যে মেহরিনের বুক কেঁপে উঠল। চোখ দুটো অস্বাভাবিক লালচে, ঠিক যেন অতিরিক্ত ক্লান্তি আর ভেতরের আগুন মিলেমিশে গেছে। ভয় কাপা কণ্ঠে মেহরিন বলল, আপনার চোখ। দহন দাঁতে দাঁত চেপে বলল, তুই বুঝিস না আমার কি দরকার। তার কণ্ঠে ছিল রুদ্ধশ্বাসের ভার। ঠিক তখনই দহনের কপাল থেকে ঘামের একটা ফোঁটা মেহরিনের গালে পড়ে। মেহরিন চমকে উঠল। এত ঠান্ডা রাতে মানুষটা ঘামছে,
এই অস্বাভাবিকতাই তাকে আরও আতঙ্কিত করে তুলল। বেলকনির বাতাস হিমশীতল অথচ দহনের ভেতরটা যেন দাউদাউ করে জ্বলছে। চলবে।